ওকে ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই সুস্থ আছো। আজকে আমরা সম্ভবত সালোক সংশ্লেষণটা শেষ করব। হ্যাঁ, সালোক সংশ্লেষণটা আজকে আমরা শেষ করব, এই নিয়তে আজকে আসি। তো কথা বাড়াবো না, একদম ডাইরেক্ট আমরা আমাদের পড়ায় চলে যাব। সো আগের ক্লাসে আমি কিন্তু শেষ করে দিছিলাম একটা মেডিকেল ইমার্জেন্সির কারণে। তো তোমাদের কি এর কথা মনে আছে? এই যে পড়াইছিলাম ক্রাঞ্চ অ্যানাটমি, ক্রাঞ্চ অ্যানাটমির কথা কি মনে আছে? ক্রাঞ্চ অ্যানাটমির কথা কি তোমাদের মনে আছে কিনা একটু কুইকলি আমাকে কমেন্টে জানিয়ে দিও। ক্রাঞ্চ অ্যানাটমি আমরা কতদিন পড়ছিলাম? আমরা পড়ছিলাম যে সি4 উদ্ভিদ যে তাদের সি4 চক্রটা চালাতে পারে, সি4 উদ্ভিদ যে তাদের সি4 চক্রটা চালাতে পারে, এই সি4 চক্র চালানোর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পালন করে, সেই ভূমিকাটা কে পালন করে? ক্রাঞ্চ অ্যানাটমি পালন করে। ক্রাঞ্চ অ্যানাটমিটা কি? ক্রাঞ্চ অ্যানাটমি হচ্ছে সি4 টাইপের যে উদ্ভিদগুলো আছে, সি4 উদ্ভিদের লিস্টও কিন্তু তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে দিছিলাম। তো সি4 টাইপের উদ্ভিদ যারা আছে তাদের একটা বান্ডেল শীট এরকম কোষ থাকে, এবং বান্ডেল শীট কোষকে ঘিরে এরকম মেসোফিল কোষের স্তর দেখা যায়, এরকম মেসোফিল কোষের কি দেখা যায়? স্তর দেখা যায়। তো দিস স্ট্রাকচার ইজ নোন অ্যাজ ক্রাঞ্চ অ্যানাটমি। এই স্ট্রাকচারটাকে কি বলা হয়? স্ট্রাকচারটাকে ক্রাঞ্চ অ্যানাটমি বলা হয়। ওকে, ঠিক আছে। ফেসবুকে লাইভ হচ্ছে, ফেসবুকে কি লাইভ হচ্ছে? হ্যাঁ, হয়। ওকে, তো এই যে ক্রাঞ্চ অ্যানাটমি, ক্রাঞ্চ অ্যানাটমি ফলে আমরা আরেকটা জিনিস যেটা জানছিলাম সেটা হচ্ছে যে সি4 উদ্ভিদে কয় রকমের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? কয় রকমের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় সি4 উদ্ভিদে? আজকে আমার এই চোখের অবস্থা খুবই খারাপ, আমি এই চোখ দিয়ে মেলাতে পারতেছি না, এত খারাপ অবস্থা হয়ে আছে। ঠিক আছে, লাল টকটকে হয়ে আছে এই চোখ, বুঝছো, এই ডান চোখে। তো যেটা বলতেছিলাম, কয় রকমের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় হচ্ছে 2 রকমের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। সবাই একটু এই লেখাটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবা যে আজকে আমার চোখের সমস্যা, এটা হচ্ছে মেইন কারণ সানগ্লাস পরার। সাদা সানগ্লাস পরি নেই। ওকে, তো 2 রকমের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। একটা হচ্ছে এই যে মেসোফিল যে কোষগুলো আছে, এই মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট। আর একটা হচ্ছে এই যে বান্ডেল শীট যে কোষগুলো আছে, এই বান্ডেল শীট কোষের ক্লোরোপ্লাস্ট। এটা আমরা আগের দিন কিন্তু এগুলো আমরা পড়ে আসছি। এখন এই দুটো ক্লোরোপ্লাস্টকে একসাথে হেল্প নিয়ে আমরা কি বানাবো? এই দুটো ক্লোরোপ্লাস্টের একসাথে হেল্প নিয়ে আমরা সি4 উদ্ভিদে আলোক নিরপেক্ষ অধ্যায়ে চালাবো। আমরা কোথায় আছি? আলোক নিরপেক্ষ অধ্যায়ে আছি। আমরা যে সি3 চক্র পড়ছিলাম, মনে আছে? আমরা যে সি3 চক্র পড়ছিলাম, সি3 চক্রটা আসলে কি? সি3 চক্রটা কোনটার? সি3 চক্রটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ের অংশ ছিল। এখন তোমাদের কি মনে আছে যে আলোক নির্ভর পর্যায়ে, আলোক যে নির্ভর পর্যায়টা ছিল, সে আলোক নির্ভর পর্যায়ে কি কি জিনিস তৈরি হয়েছিল? মনে কি আছে? আলোক নির্ভর পর্যায়ে তৈরি হয়েছিল NADPH+ এবং আর কি তৈরি হয়েছিল? এটিপি তৈরি হয়েছিল। NADPH+ এবং এটিপি তৈরি হয়েছিল। সেগুলাকে দিয়ে কিন্তু আমি বিজারণটা করছিলাম সি3 চক্রের মধ্যে। সি3 চক্রের মধ্যে কিন্তু আমি এই দেখো, এই যে সি3 চক্র ছিল যেখানে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করছিল, এবং সেই কার্বন ডাই অক্সাইডকে এইখানে এবং এইখানে বিজারণ করা হয়েছিল। কার্বনকে বিজারণ করা হয়েছিল। কার্বনকে বিজারণ করা হয়েছিল। সে কার্বন ডাই অক্সাইডের বিজারণ না, ঠিক আসলে এটাকে কার্বনের বিজারণ। কিসের বিজারণ? কার্বনের বিজারণ। তো এখন আমাকে সি4 চক্রে যখন আমি যাব, সি4 চক্রে আমার মূল উদ্দেশ্য কি? সি4 টাইপের উদ্ভিদ যারা আছে, কি কি বলছিলাম? সি4 উদ্ভিদের লিস্ট কি তোমাদের মনে আছে? সি4 উদ্ভিদের লিস্ট দিছিলাম একটা, কি কি? গম, ভুট্টা, আখ, গিনি ঘাস, মুথা ঘাস, কাউন, মিল্লাত, চীনা, ক্র্যাব ঘাস, সারগাম। ঠিক আছে, এই যে যে গাছগুলা, এই গাছগুলার মধ্যে সি4 চক্র চলবে। সি4 চক্র আসলে কি হবে? ওই যে আমি NADPH+ পাইছিলাম, সেই NADPH+ ATP এইগুলাকে ব্যবহার করেই আমি কি তৈরি করব? আমি শর্করা তৈরি করবো। সেই শর্করা আসলে কোন জায়গায় হয় এটা হচ্ছে আমার জানতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ঠিক আছে? আরেকটা জিনিস, একজন বলছে ভাই চশমাটা খুলে না, থাবড়া মধুরা লেখা আছে উপরে, দেখতেছিস না? বলতে চশমাটা খুলেন। চশমা খুললে তোমরা নিজেরাই কতক্ষণ পর বিরক্ত হয়ে যাবে, চোখের এত খারাপ অবস্থা। ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম, আমরা এখন সেই সি4 চক্রটাই দেখতে যাচ্ছি যে কিভাবে মেসোফিল কোষ এবং বান্ডেল শীত কোষ উভয়ের হেল্প নিয়ে, কিভাবে মেসোফিল কোষ এবং বান্ডেল শীত কোষ উভয়ের হেল্প নিয়ে আমরা কি তৈরি করি? আমরা শর্করা বা শর্করা তৈরি করি। আরেকটা কথা মনে রাখবা, এইখানে কিন্তু সি3 চক্র সি4 চক্র একসাথে হবে। শুধু যে আমরা সি4 পড়তেছি তা না, সি4 চক্রের সাথে আরেকটা চক্র চলবে। সেটা কি চক্র? সি4 চক্রের সাথে সি3 চক্রও কিন্তু চলবে। কি চক্র চলবে? সি3 চক্র চলবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই দুই রকমের
কোষ আকারটা, একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডেল শীত কোষ। তাহলে প্রথমে আমরা মেসোফিল কোষ আঁকাবো, তারপর আমরা বান্ডেল শীত কোষ আঁকাবো। তাহলে আমরা আচ্ছা চোখে ঠিক মতো দেখতে পারতেছি না, এই জন্য প্রবলেম হচ্ছে। মানে আমি যেটা আঁকাইতে যা কয়বার মুছলাম, তোমরা খেয়াল করছো চোখের প্রবলেমের কারণে কিছুই বুঝতেছি না। তাহলে এটা হচ্ছে আমাদের মেসোফিল কোষ। মেসোফিল কোষের পাশাপাশি আমরা বান্ডেল শীত কোষটাও আঁকাচ্ছি। এটা হচ্ছে বান্ডেল শীত কোষ। তাহলে মেসোফিল কোষ এন্ড বান্ডেল শীত কোষ। তাহলে কোষের প্রাচীরটাও দিয়ে দিতে হবে, কোষের প্রাচীরটাও দিয়ে দিই চলো। বলতো কোন কোষে, মেসোফিল নাকি বান্ডেল শীত, কোন কোষে গ্রানাম তৈরি হয় না? দেখি কার আগের কাছে পড়া মনে আছে। গ্রানাম চাকতি, গ্রানাম ঠিক মতো তৈরি হয় না, বা থাইলাকয়েড ঠিক মতো তৈরি হয় না, কোন কোষের মধ্যে? আগের ক্লাসের পড়া। কোন কোষের মধ্যে ঠিক মতো গ্রানাম তৈরি হয় না? ভেরি গুড, অনেকে আনসার দিছো। এই দেখো আগের ক্লাসের মধ্যে লেখা আছে যে আমার যে বান্ডেল শীত কোষ, এই বান্ডেল শীত কোষের মধ্যে কিন্তু গ্রানাম তৈরি হচ্ছে না, মেসোফিল কোষের মধ্যে আবার গ্রানাম তৈরি হচ্ছে। আবার বান্ডেল শীতের ক্লোরোপ্লাস্ট গুলো বড়, মেসোফিলের ক্লোরোপ্লাস্ট গুলো কিন্তু ছোট। এটা কিন্তু আগের কাছে কথা। তাহলে বান্ডেল শীত ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা কি থাকবে না, সুগঠিত কোনো থাইলাকয়েড থাকবে না, খালি ল্যামেলাম গুলো আমরা পাবো। আর মেসোফিল কোষের মধ্যে আমরা থাইলাকয়েড ঠিকই পাবো, তার স্টোমাটা বেশি থাকবে না, কিন্তু তার কোষের ক্লোরোপ্লাস্ট গুলা ছোট ছোট হবে। এটা আমরা আগের ক্লাসে পড়ে আসছি। তাহলে আমরা মেসোফিল কোষে ক্লোরোপ্লাস্টটা ছোট করে আঁকাবো। তাহলে প্রথমে আমরা এটাকে মেসোফিল কোষ নাম দিই। এটা হচ্ছে মেসোফিল কোষ। আমার চোখের এখন অবস্থা এমন যে আমার চোখ কাঁপতেছে, ডান চোখটা খালি কাঁপতেছে, চোখের মধ্যে কিছুক্ষণ পর পানি বের হইতেছে। এই হচ্ছে অবস্থা, সানগ্লাস খুললে পানিটা বেশি বের হয় আরো। ঠিক আছে, মেসোফিল কোষ আর হচ্ছে বান্ডেল শীত কোষ। কিন্তু আমরা হচ্ছে রান আউট অফ টাইম, যার কারণে ক্লাস মিস দেওয়ার সুযোগ নাই। আর কয়েকদিন পরে তোমাদের 21-23 ব্যাচের ভাইয়া আপুদের অ্যাডমিশন শেষ হয়ে, মানে বোর্ড পরীক্ষা শেষ হয়ে গেলে তখন চাপ আরো বেশি বেড়ে যাবে, তোমাদেরকে সময় অত বেশি দিতে পারবো না। ঠিক আছে, আচ্ছা ক্লাসের টাইম কিন্তু চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ ক্লাসের টাইম চেঞ্জ করা হয়েছে, বলতে সাইকেল 4 আসার কারণে সাইকেল 2 এর ক্লাসের টাইম চেঞ্জ করা হয়েছে। তোমাদের এটা এসএমএস দিয়ে জানাই দেওয়া উচিত ছিল, সরি। আমি দেখি তোমাদেরকে নেক্সট দিন এসএমএস দিয়ে জানাই দিব তোমাদের ক্লাসের টাইম যে চেঞ্জ হয়েছে। আজকেই দেখি এসএমএস দিয়ে জানাই দিব। যারা ওয়েবে ক্লাস করে তারা জানতে পারে না। তাহলে দেখো দুইটা কোষ, আর এর মাঝে এদের মাঝখানে প্লাজমোডেজমাটা বা এদের মাধ্যমে মাঝখানে সাইটোপ্লাজমিক সংযোগ আছে। এর মাঝখানে সাইটোপ্লাজমিক সংযোগ আছে। এখন ব্যাপারটা আসলে কেমনে বুঝলাম, দেখো এটা হচ্ছে বান্ডেল শীত কোষ, এটা হচ্ছে মেসোফিল কোষ। খেয়াল করো, এই যে এই দেখো, এই হচ্ছে বান্ডেল শীত কোষ আর এই হচ্ছে মেসোফিল কোষ। তাহলে আমরা ওইখানে বেসিক্যালি কতটুকু জায়গা আঁকাইছি, কোন জায়গাটুকু আঁকাইছি তোমাদেরকে বুঝাই। খেয়াল করো, এই যে জাস্ট এইটুকুকে চিন্তা করো, তাহলে বুঝতে পারবা। এইটুকু চিন্তা করতে হলে বুঝতে পারবা যে এই হচ্ছে একটা মেসোফিল কোষ, এই হচ্ছে একটা বান্ডেল শীত কোষ। এটা মেসোফিল কোষ, এটা বান্ডেল শীত কোষ। জাস্ট এই জিনিসটাকেই তুমি এখানে চিন্তা করো যে এটা মেসোফিল কোষ, এটা বান্ডেল শীত কোষ। তাই এখন আমরা ক্লোরোপ্লাস্ট আঁকাবো। তাহলে মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট গুলা কেমন ভাইয়া? মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট গুলা ছোট, মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট গুলা ছোট। পোস্ট করছিল, হ্যাঁ পোস্ট করছিল। বুঝতেছো তোমার পড়াগুলা? আমি কিন্তু অনেক ভিতরে ঢুকতেছি, তোমরা নিতে না পারলে বইলো যে ভাই পারতেছি না, অল্প পড়ান। আর যদি নিতে পারো তাহলে লেটস বিগিন। তবে আমার কথা হচ্ছে যে আমি আসলে অল্প পড়াইতে পারবো না। আমার কথা হচ্ছে ভিতরে ঢুকতে হবে, শিখতে হবে, জানতে হবে। যে যাই বলুক না কেন, দুনিয়ার যে মানুষ যাই বলুক না কেন, ট্রাস্ট অন মি। কেন এই গতকালকের ক্লাসে, লাস্ট ক্লাসে তোমাদের এমসিকিউ সলভ করাইছিলাম, সালোক সংশ্লেষণের এমসিকিউ সলভ করাইছিলাম না? কঠিন লাগছে কোনো এমসিকিউ? কোনো কঠিন লাগছে এমসিকিউ সালোক সংশ্লেষণের? একদমই কঠিন না, সহজ সহজ। ক্লাস করার পর আরো সহজ লাগবে। ঠিক আছে, আজকে আমার মানে মানে ইচ্ছা আছে যে তোমাদেরকে কিছু সৃজনশীল প্রশ্ন দেখানো, দেখি পারি কিনা। মানে চোখে যদি ব্যথা শুরু না হয় তাহলে তোমাদেরকে আজকে কিছু সৃজনশীল প্রশ্ন দেখাই দিব, সমস্যা নাই। সৃজনশীল প্রশ্ন আমরা দেখবো আজ, চোখটা একটু রিকভারি হয়ে যাক, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে এখন এর ভিতরে ক্লোরোপ্লাস্ট আঁকায় ফেলি। তাহলে মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট, তাহলে ক্লোরোপ্লাস্ট একটু বড় করেই দিই। হ্যাঁ ক্লোরোপ্লাস্টটাকে একটু বড় করেই আঁকাই, কারণ এখন আমার মূল ফোকাসটাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট।
আমার মূল ফোকাসটাই তো হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এজন্য আমি ক্লোরোপ্লাস্টটাকে একটু বড় করে আগাইতে চাইতেছি। ধরো এই ধরো একটা ক্লোরোপ্লাস্ট, এটা ধরো পুরোপুরি কে ক্লোরোপ্লাস্ট, আর এখানে ধরো আমি একটা ক্লোরোপ্লাস্ট দিয়ে দিলাম। তো ক্লোরোপ্লাস্টটাকে আমি বড় করে দিলাম। ধরো কোষের মধ্যে আসেই কি, কোষের মধ্যে আসেই হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, এই জিনিসটা তোমাদের বইয়ের মধ্যে মিসিং, এই জিনিসটা তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ করে নাই যে আসলে এগুলো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের ভিতরে প্রবেশ করবে, এই জিনিসটা উল্লেখ করে না তোমাদের বইয়ের মধ্যে। ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, তাহলে ব্যাপারটা কিভাবে শুরু হবে চলো আমরা খেয়াল করি। এই পুরো প্রক্রিয়াটা কেমনে শুরু হবে। প্রথমে প্রথমে কোষের বাইরে থেকে কে আসবে, কার্বন ডাই অক্সাইড আসবে। কার্বন ডাই অক্সাইড তো আসবে, কার্বন ডাই অক্সাইড তো মেইন কাজ করে। আমার তো কার্বন ডাই অক্সাইড কি তো বীজাণুর মধ্যে ঢুকাইতে হবে, তাই না? কার্বন ডাই অক্সাইড কি মানে বীজাণুর মধ্যে ঢুকাইতে হবে। আচ্ছা, তো কার্বন ডাই অক্সাইড যখন ঢুকবে, কার্বন ডাই অক্সাইড ভিতরে ঢুকবে, কোষের ভিতরে ঢুকবে। কোষের ভিতরে ঢুকার পরে কোষের ভিতরে আছে পানি, কোষের ভিতরে আছে কি পানি, কি আছে পানি। তাহলে কার্বন ডাই অক্সাইড আর পানি যদি একসাথে বিক্রিয়া করে, দেখো মনে রাখবা, কার্বন ডাই অক্সাইড উইথ ওয়াটার রিঅ্যাকশন, এখানে একটা এনজাইম লাগবে, যে এনজাইমটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। কার্বনিক অ্যানহাইড্রেস, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের প্রভাবে এটা H2CO3 তে পরিণত হবে। কিসে পরিণত হবে? H2CO3। হোয়াট ইজ H2CO3? H2CO3 মানে হচ্ছে কার্বনিক অ্যাসিড। কিসে পরিণত হবে? কার্বনিক অ্যাসিডে পরিণত হবে, এবং এটা আবার ভেঙে যাবে, এটা আবার ভেঙে যাবে। অ্যাসিড তো অবশ্যই ভাঙবে, ভেঙে অ্যাসিড যদি ভাঙে কিসে পরিণত হবে? H প্লাস HCO3 মাইনাসে পরিণত হবে। H প্লাস এবং HCO3 মাইনাসে পরিণত হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম? আমরা একটা বাইকার্বনেট আয়ন পাইলাম। আমরা একটা কি আয়ন পাইলাম? একটা বাইকার্বনেট আয়ন পাইলাম। এই বাইকার্বনেট আয়নটা আমার লাগবে। এই কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না? আরে ভাই থাকে, আমি ক্লোরোপ্লাস্টটাকে অনেক বড় করে আঁকাইছি, ক্লোরোপ্লাস্টের ভিতরে অনেক কিছু লিখতে হবে, এই জন্য অনেক বড় করে আঁকাইছি। ওকে, পটাশিয়াম মানে বাইকার্বনেট আয়ন থাকবে। তো এই যে এইটা যে ভিতরে প্রবেশ করলো, ভিতরে প্রবেশ করার পরে পানির সাথে বিক্রিয়া করলো, পানির সাথে বিক্রিয়া করে বাইকার্বনেট তৈরি করলো। আমি শুধু জাস্ট বাইকার্বনেটটাকে লিখলাম, আমি জাস্ট কাকে লিখলাম? বাইকার্বনেটটাকে লিখলাম, HCO3 মাইনাস বাইকার্বনেটটাকে লিখলাম। এবং এবার এটা ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রবেশ করবে। এবার এটা কোথায় প্রবেশ করবে? ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রবেশ করবে, বাইকার্বনেটটা ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রবেশ করবে। ওকে, প্রবেশ করার পরে সে যখন প্রবেশ করলো, প্রবেশ করার আগে কিছুক্ষণ আগে একটা ঘটনা এখানে ঘটছে। কি ঘটছে দেখো, এইখানে আগে থেকে ছিল পাইরুভিক অ্যাসিড। আগে থেকে কি ছিল? আগে থেকে ছিল হচ্ছে পাইরুভিক অ্যাসিড। খেয়াল করো, আমি এইটা পাইরুভিক অ্যাসিডটা এইখানে লিখি। পাইরুভিক অ্যাসিড এটা ধরো আগে থেকে ছিল এইখানে, এখানে আগে থেকে কি তৈরি হয়েছিল? এখানে আগে থেকে একটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, পাইরুভিক অ্যাসিড কোষের মধ্যে আগে থেকে ছিল। পাইরুভিক অ্যাসিড কি তৈরি হয়েছিল? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? C3H4O3 লিখে রাখো। পাইরুভিক অ্যাসিডের কার্বন কয়টা? 3টা। পাইরুভিক অ্যাসিডের কার্বন কোনটা? 3টা। ঠিক আছে, তো এই C3H4O3 এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডটা কোন কোষে আছে? বান্ডেল-শেপ কোষে আছে। এটা কিন্তু এই চক্রের অংশ, মানে এটাকে আমি আগে থেকে লিখে দিচ্ছি, এই জিনিসটাকে আমি আগে থেকে লিখে দিচ্ছি। তাহলে পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H4O3। এন্ড এই পাইরুভিক অ্যাসিডের সাথে, এই পাইরুভিক অ্যাসিডের সাথে যদি একটা রিঅ্যাকশন ঘটে, কি রিঅ্যাকশন ঘটে? এই পাইরুভিক অ্যাসিডের সাথে যদি এরকম একটা রিঅ্যাকশন ঘটে যে এটিপি ভেঙে এডিপি তৈরি হয়, এটিপি ভেঙে যদি এডিপি তৈরি হয়, কার সাথে? পাইরুভিক অ্যাসিডের সাথে। কার সাথে? পাইরুভিক অ্যাসিডের সাথে। ইন দ্যাট কেস বলতো এই ফসফেটটা কে পাবে? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সাথে একটা কাইনেজ এনজাইম বিক্রিয়ার কারণে, যেহেতু এখানে ফসফেটের বিক্রিয়া, যেখানে এটিপি থেকে এডিপি বিক্রিয়া, এটিপি থেকে এডিপি বিক্রিয়ায় কোন এনজাইম ব্যবহার হয় বলো? এটিপি থেকে এডিপির বিক্রিয়ায় কোন এনজাইম ব্যবহার হয় বলো? কোন এনজাইম?
এটিপি থেকে এডিপির বিক্রিয়ায় কাইনেজ নামক এনজাইম ব্যবহৃত হয়। কাইনেজ এনজাইম ব্যবহৃত হয়। কাইনেজ এনজাইমের ব্যবহারের ফলে এই ফসফেটটাকে কে নিয়ে নিবে? এই ফসফেটটাকে অবশ্যই পাইরুভিক অ্যাসিড নিয়ে নিবে। কে নিয়ে নিবে? পাইরুভিক অ্যাসিড। বেসিক কমন সেন্স ভাই, ফসফেট বের হয়ে যাচ্ছে একটা, এটিপি যদি এডিপি হয় তাহলে একটা ফসফেট বের হচ্ছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট হচ্ছে, তাহলে একটা ফসফেট বের হয়ে যাচ্ছে, একটা ফসফেট কে পাবে? একটা ফসফেট পাইরুভিক অ্যাসিড পাবে। তখন তখন পাইরুভিক অ্যাসিডের নাম হয়ে যাবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তখন পাইরুভিক অ্যাসিডের নাম কি হবে? ফসফোইনল 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 পাইরুভেট। ফসফোইনল পাইরুভেট বা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভেট আর ফসফোইনল পাইরুভিক অ্যাসিড একই জিনিস। ফসফোইনল পাইরুভেট বা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড একই জিনিস, তাহলে এটাকে পিইপি বলা হয়। পিইপি, ফসফোইনল পাইরুভেট। এখন এই পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয়েছে না, পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার পরে কি করবে? সে এখানে ট্রান্সফার মারবে। কোন কোষে ট্রান্সফার মারবে দেখো তো? পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয়েছিল বান্ডল শীত কোষে, সে বান্ডল শীত কোষ থেকে সে মেসোফিল কোষে চলে আসবে। কোন কোষে চলে আসবে? মেসোফিল কোষে চলে আসবে। কে চলে আসবে? পিইপি। মেসোফিল কোষে কে চলে আসবে? পিইপি। পিইপির মানে কি? পিইপির মানে কি বলো? পিইপির মানে কি? পিইপির মানে হচ্ছে ফসফোইনল পাইরুভিক, সরি আগে পাইরুভিক অ্যাসিড আসবে, আগে পাইরুভিক অ্যাসিড আসবে, সরি 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 আগে পাইরুভিক অ্যাসিড আসবে, মানে এই কোষ থেকে এটা সরাসরি এই কোষে আসবে, আগে পাইরুভিক অ্যাসিড আসবে। তাহলে আমি এখানে ডাইরেক্ট C3H4O3 লিখলাম, আমি ডাইরেক্ট C3H4O3 লিখলাম, C3H4O3 লিখলাম। এইটার সাথে এখন বিক্রিয়া ঘটবে, এইটার সাথে এখন কি বিক্রিয়া ঘটবে? এটার সাথে এখন ওই বিক্রিয়াটা ঘটবে। কি বিক্রিয়া ঘটবে? এটার সাথে এখন এই বিক্রিয়াটা ঘটবে এরকম যে একটা এটিপি ভাঙবে, একটা এটিপি ভেঙে কি তৈরি হবে? একটা এডিপি তৈরি হবে। এবং এইখানে কোন এনজাইম লাগবে? কাইনেজ এনজাইম। এই সেই এটিপি, এই সেই এটিপি, এই সেই এটিপি। ঠিক আছে? তাহলে এখন কি তৈরি হলো? পিইপি। এখন কি তৈরি হলো? পিইপি, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বা ফসফোইনল পাইরুভেট। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বা ফসফোইনল পাইরুভেট তৈরি হলো এতক্ষণ পর। তাহলে আমি তোমাদেরকে দেখাইলাম এই পিইপিটা কোন জায়গা থেকে আসছে, ঠিক আছে? এবং এই পিইপিটা কোষের মধ্যে আগেই থাকবে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটা কোষের মধ্যে আগে থেকেই থাকবে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটা কোষের মধ্যে কি আগে থেকেই থাকবে। আচ্ছা, থাকলো কোষের মধ্যে আগে থেকে। এই পিইপির সাথে, এই পিইপির সাথে এসে যুক্ত হবে এই বাইকার্বনেট, যেটা কিনা কার্বন ডাইঅক্সাইড থেকে আসছে। এই পিইপির সাথে এসে যুক্ত হবে এই বাইকার্বনেট, যেটা কিনা কার্বন ডাইঅক্সাইড থেকে আসছে। বুঝছো? আমি কেমনে বুঝাইলাম চক্রটা, মানে চক্রটা উল্টো দিকে যে আমি বুঝাইলাম। তাহলে এখন শুরু করো, এখান থেকে শুরু করো। এখন আবার আমরা C4 চক্র শুরু করতেছি, আমরা C4 চক্রটাকে আবার শুরু করতেছি, ঠিক আছে? তাহলে C4 চক্র শুরু হয়েছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে। C4 চক্র কোন জায়গা থেকে শুরু হয়েছে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে কে যুক্ত হলো? বাইকার্বনেট যুক্ত হলো। বাইকার্বনেট কোন জায়গা থেকে আসছে? কার্বন ডাইঅক্সাইড থেকে আসছে। কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? কার্বনিক অ্যাসিড তৈরি করছে। সে কার্বনিক অ্যাসিড ভেঙে যে হাইড্রোজেন প্লাস এবং বাইকার্বন আয়ন তৈরি করছে। এই সেই বাইকার্বন আয়ন। এই বাইকার্বন আয়ন কার সাথে যুক্ত হয়েছে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়েছে। এই কার্বন কার সাথে যুক্ত হয়েছে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়েছে। কোন এনজাইমের মাধ্যমে যুক্ত হয়েছে? খেয়াল করো এই জায়গাটা কার সাথে মিলতেছে? আমরা সিথি চক্র পড়ছিলাম, সিথি চক্রে এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বা ফসফোইনল পাইরুভেটের জায়গায় কে ছিল একটু বলো তো? কঠিন লাগতেছে কি? কঠিন লাগতেছে? বুঝতে সমস্যা হচ্ছে? বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা দেখো, এখান থেকে শুরু করো। এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বা ফসফোইনল পাইরুভেট, এইটাই বেসিক্যালি আগে যে জিনিসটা ছিল রাইবোলোজ 1,5 বিসফসফেট। আগে যে ছিল রাইবোলোজ 1,5 বিসফসফেট, ঠিক আছে? এই যে রাইবোলোজ 1,5 বিসফসফেট, যেটা আমরা আগে বুঝে আসছি, এই সেই রাইবোলোজ 1,5 বিসফসফেট যার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছিল। এখন আমার C4 চক্রের মধ্যে রাইবোলোজ 1,5 বিসফসফেট নাই। C4 চক্রের মধ্যে কে নাই? C4 চক্রের মধ্যে C4 চক্রের মধ্যে কে নাই? রাইবোলোজ 1,5 বিসফসফেট নাই। তো রাইবোলোজ 1,5 বিসফসফেট যেহেতু C4 চক্রের মধ্যে নাই, সেই জন্য ওইখানে কি আছে? ওইখানে আছে ফসফোইনল পাইরুভেট বা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ওইখানে কি আছে? ফসফোইনল পাইরুভেট বা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তার সাথে কে যুক্ত হয়েছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছে। কি রূপে যুক্ত হয়েছে? বাইকার্বনেট রূপে যুক্ত হয়েছে। এবং এর ফলে কি তৈরি হবে? এখানে এনজাইম লাগবে। আগে কোন এনজাইম ব্যবহার হইতো বলো? আগে কোন এনজাইম ব্যবহার হইতো? আগে
রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে আগে রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করতে কোন এনজাইম ব্যবহার হয়েছিল? আগে রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত করতে কোন এনজাইম ব্যবহার হয়েছিল? আগে ব্যবহার হয়েছিল রুবিস্কো এনজাইম। আগে কি ব্যবহার হয়েছিল? রুবিস্কো এনজাইম ব্যবহার হয়েছিল। এবার কোন এনজাইম ব্যবহার হবে? এবার ব্যবহার হবে কার্বক্সিলেজ এনজাইম। এবার ব্যবহার হবে ফসফেনল পাইরুভেট কার্বক্সিলেজ। এবার ব্যবহার হবে ফসফেনল পাইরুভেট কার্বক্সিলেজ বা শুধু কার্বক্সিলেজ লিখলেও চলবে। তাহলে এখানে যে এনজাইমটা ব্যবহার হবে তার নাম হবে কার্বক্সিলেজ। এখানে যে এনজাইমটা ব্যবহার হবে তার নাম হবে কার্বক্সিলেজ। কি এনজাইম? কার্বক্সিলেজ এনজাইম। কার্বক্সিলেজ। তাহলে শুধু কার্বক্সিলেজ লিখলাম, আমি শুধু কার্বক্সিলেজ লিখলাম। কোন এনজাইম ব্যবহার হচ্ছে? কার্বক্সিলেজ এনজাইম ব্যবহার হচ্ছে বা ফসফেনল পাইরুভেট অ্যাসিড কার্বক্সিলেজ। কারণ কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করা হয়েছে বা একটা কার্বনের যৌগকে যুক্ত করা হয়েছে, একটা কার্বন যুক্ত করা হয়েছে, একটা কার্বনের যৌগকে যুক্ত করা হয়েছে, এজন্য কার্বক্সিলেজ এনজাইম ব্যবহার হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো এর ফলে কি তৈরি হবে? এটাই গুরুত্বপূর্ণ, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এর ফলে কি তৈরি হবে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। এবার যে যৌগটা তৈরি হবে সেই যৌগটার নাম হচ্ছে OAA, OAA বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবার যে যৌগটা তৈরি হবে যে OAA বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। দেখো ফসফেনল পাইরুভিক অ্যাসিডে কার্বন করা ছিল, ফসফেনল পাইরুভিক অ্যাসিডে কার্বন ছিল 3টা, ফসফেনল পাইরুভিক অ্যাসিডে কার্বন ছিল 3টা, সাথে এখানে আরেকটা কার্বন যুক্ত। তাহলে বলো তো OAA কার্বনটা কয়টা হবে? OAA তে কয়টা কার্বন হবে বলো? OAA বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। OAA মানে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আমি এখানে লিখে দিচ্ছি ফসফেনল পাইরুভেট। ফসফেনল পাইরুভেটের সাথে কে যুক্ত হয়েছে? ফসফেনল পাইরুভেটের সাথে বাইকার্বনেট যুক্ত হয়েছে, HCO3- যুক্ত হয়েছে। এর ফলে কি তৈরি হয়েছে? এর ফলে OAA তৈরি হয়েছে বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছে, যেটাকে আমরা OAA বলতেছি। তাহলে আগে ফসফেনল পাইরুভিক অ্যাসিডে কার্বন ছিল 3টা, এখানে আরো একটা কার্বন যুক্ত হলো, তাহলে কার্বন কয়টা হয়ে গেল? C4। এবং এটাই প্রথম স্থায়ী পদার্থ। এটাই প্রথম স্থায়ী পদার্থ। এটাই কি? এটাই প্রথম স্থায়ী পদার্থ। এই জন্য যেহেতু সিফুর উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ, হচ্ছে OAA বা 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাহলে আমরা যেহেতু 4 কার্বন বিশিষ্ট তৈরি হচ্ছে, এই জন্য এই চক্রকে আমরা কি চক্র বলতেছি বলো? এই জন্য এই চক্রটাকে আমরা কি চক্র বলতেছি? এই জন্য এই চক্রটাকে আমরা C4 চক্র বলতেছি। ঠিক আছে? এই জন্য চক্রটাকে আমরা কি বলতেছি? C4 চক্র বলতেছি। এখন আসো, জায়গাটা আসলে কম হয়ে গেছে এখানে। এখন আমার বিক্রিয়া কিন্তু এই জায়গা থেকে শুরু হয়েছে। বিক্রিয়া কিন্তু এইটুক ভুলে যাও, মনে করো যে এইটুক নাই। আমি তোমাদের বোঝানোর জন্য এইটুকু আগে দিছি, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটাকে আগে দিছি। মনে করো যে এইটুক নাই, এখান থেকে শুরু। ফসফেট পাইরুভিক অ্যাসিডের সাথে বাইকার্বনেট যুক্ত OAA তৈরি করছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে এখন এটাকে বিজয়ন করানো হবে। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে এখন বিজয়ন করানো হবে। কারণ তোমরা ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু এখন আলোক নিরপেক্ষ অধ্যায়ে আছি। আমরা কোথায় আছি? আমরা আলোক নিরপেক্ষ অধ্যায়ে আছি। আলোক নিরপেক্ষ অধ্যায়ে কি হয়? কার্বনের বিজারণ হয়। বিজারণ মানে কি? ওই যে মনে আছে NADPH+H+ তৈরি করছিলাম, NADPH+H+, সেই NADPH এর সাথে আমি কি করব? এটাকে যুক্ত করব। আমি এখন ওই যে পাইছিলাম আলোক নির্ভর অধ্যায়ে NADPH+ পাইছিলাম, সেটার সাথে এটাকে যুক্ত করব, এটা বিক্রিয়া করব। ঠিক আছে? তাহলে এর সাথে এখন কার বিক্রিয়া হবে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া হবে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া হবে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হবে, কার বিক্রিয়া হবে? যেটাকে আমি আগে থেকে পেয়ে আসছি, অনেক আগে পেয়ে আসছি, NADPH+H+, সে বিজারিত হবে। বিজারিত হয়ে কি তৈরি হবে? NADP তৈরি হবে, NADP+ তৈরি হবে, NADP+ তৈরি হবে। তাহলে এখানে কি ডিহাইড্রোজিনেস এনজাইম লাগবে? এখানে কি এনজাইম লাগবে? ডিহাইড্রোজিনেস এনজাইম লাগবে। ঠিক আছে? কি এনজাইম লাগবে এখানে? ডিহাইড্রোজিনেস এনজাইম লাগবে। আচ্ছা, এর ফলে কি তৈরি হবে? এর ফলে ম্যালিক অ্যাসিড তৈরি হবে। এর ফলে কি হবে? ম্যালিক অ্যাসিড তৈরি হবে। ম্যালিক অ্যাসিড। অনেক জায়গায় অ্যাসপার্টিক অ্যাসিডও তৈরি হতে পারে, অনেক জায়গায় অ্যাসপার্টিক অ্যাসিডও তৈরি হতে পারে। আইদার ম্যালিক অ্যাসিড হবে অথবা অ্যাসপার্টিক অ্যাসিড হবে। ম্যালিক অ্যাসিড হবে অথবা অ্যাসপার্টিক অ্যাসিড হবে। আমি শুধু ম্যালিক অ্যাসিডটাই লিখলাম। এই ম্যালিক অ্যাসিডটাই কোথায় চলে আসবে? এই ম্যালিক অ্যাসিডটাই
বান্ডেল শীট কোষে চলে আসবে। তাহলে এখানে যা হয়েছে সব কিন্তু মেসোফিল কোষে হয়েছে, বান্ডেল শীট কোষে চলে আসবে। বান্ডেল শীট কোষে কে চলে আসলো? বান্ডেল কোষে ম্যালিক অ্যাসিড চলে আসলো। বান্ডেল শীট কোষেই ম্যালিক অ্যাসিডটা চলে আসলো। ম্যালিক অ্যাসিডটা এবার বান্ডেল শীট কোষে চলে আসলো। বান্ডেল শীট কোষে ম্যালিক অ্যাসিড চলে আসলো। এবার একটা ঘটনা ঘটবে। কি ঘটবে? এবার ম্যালিক অ্যাসিডে কার্বন 4টা। খেয়াল করো, ম্যালিক অ্যাসিডে কার্বন 4টা। ম্যালিক অ্যাসিডে কার্বন 4টা, কারণ এখানে 4টা কার্বনই ছিল। সেটা ধাপাক কইরা পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। ধাপাক কইরা পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হবে? অ্যাসপারটিক অ্যাসিড কি অ্যাসপারটিক অ্যাসিড অ্যাসিড বাবা। দেখো ম্যালিক অ্যাসিডটা ধপাস করে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। দেখো উল্টা বিক্রিয়া। এই জন্য আমি এটা আগে দিয়ে লিখে রাখছি। পাইরুভিক অ্যাসিডে যে তৈরি হবে, পাইরুভিক অ্যাসিডে কার্বন 3টা, ম্যালিক অ্যাসিডে কার্বন 4টা। তাহলে এখানে কার্বন বাড়লো না কমলো? চোখে কি হয়েছে? চোখ উঠছে রে ভাই, চোখ উঠছে। চোখ উঠা বুঝো না? কনজাংটিভাইটিস বলে যে চোখ উঠে, ওটা চোখ উঠা। ঠিক আছে? কি আজকে কি মাথা গরম হয়ে যেতেছে নাকি তোমাদের? বুঝতেছো না? আমার সাথে আগাও, লাস্টে ইজি হয়ে যাবে। প্রথমে একটু মাথা গরম হইতে পারে, আমি তোমাদের এটা শিখাই ছাড়বো। দেখো ম্যালিক অ্যাসিডে কার্বন 4টা, অ্যাসপারটিক পাইরুভিক অ্যাসিডে কার্বন 3টা। কমলো, কমলো। তাহলে এই কমছে কেমনে? কমছে কেমনে? এইখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হইছে, এখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হইছে। তাহলে একটা কার্বন কমছে, একটা কার্বন কি হইছে? কমছে, একটা কার্বন কমছে, অর্থাৎ ডিকার্বক্সিলেশন হইছে। এখানে এখানে কি হইছে? ডিকার্বক্সিলেশন হইছে। এই ডিকার্বক্সিলেশনের জন্য ডিকার্বক্সিলেজ এনজাইম ব্যবহার করা হইছে। এখানে একটা এনজাইম ব্যবহার করা হয়েছে, যে এনজাইমটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেজ এনজাইম। এখানে একটা এনজাইম ব্যবহার করা হয়েছে, এনজাইমটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেজ এনজাইম। ডি কার্বক্সিলেজ এনজাইম। ডি কার্বক্সিল এনজাইমের কারণে এখানে কার্বন ডাই অক্সাইড একটা বের হয়ে গেছে, কার্বন কমে গেছে। এবং এইখানে আবার কি করছে দেখো, এখানে আবার আরেকটা ঘটনা করছে। এখানে কি করছে? যেই এনএডিটা ছিল, এনএডিপি প্লাস, এনএডিপি প্লাস, সেটা আবার এনএডিপিএইচ প্লাসে পরিণত হয়েছে। কারণ এইটা হইছে বলে এখানে ডিকার্বক্সিলেশনটা হইছে, এবং এটা 3 কার্বমিশ্র পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়েছে। এই 3 কার্বমিশ্র পাইরুভিক অ্যাসিড বান্ডেল শীট কোষ ছেড়ে মেসোফিল কোষে আসছে। মেসোফিল কোষে আসার পরে সে এটিপি থেকে ফসফেট নিছে, ফসফেট নিয়ে ফসফেট পাইরুভিক অ্যাসিড হইছে এবং চক্রটা চলছে। তাহলে এখন গ্লুকোজটা কোথায় তৈরি হইছে? আর প্রশ্ন হচ্ছে ভাই গ্লুকোজটা কই তৈরি হইলো? প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে কি বললাম? প্রশ্নটা কি ছিল বলো? কি একটা প্রশ্ন করলাম, হাই ফেললাম তো। ও, শর্করা কোথায় তৈরি হয়েছে, তাই না? শর্করা কোথায়? হোয়ার ইজ দ্য শর্করা, রাইট? কোথায় শর্করা? চক্র চললো, চক্র চললো, খুব ভালো কথা। চক্র হয়ে গেছে, খুব ভালো কথা। গ্লুকোজ কই? গ্লুকোজ কই? চক্র বানায় একবারে ধোঁয়াই ফেলছে, গ্লুকোজ কই? তাই না? আচ্ছা, এই যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, এই কার্বন ডাই অক্সাইডটা এই বান্ডেল শীট কোষের মধ্যে সি3 চক্র চালাবে। বান্ডেল শীট কোষের মধ্যে সি3 চক্র চালাবে, এটাই হচ্ছে আনসার। আমি একটা কথা একটা কথা কি তোমাদের মনে আছে যে সি4 চক্রের মধ্যে সি4 আর সি3 একসাথে হয়? প্রথম থেকে বলছি, এই হচ্ছে কাহিনী। এখানে সি4 এর মতো চলতেছে, ইন দ্য মিন টাইম সি3 হচ্ছে, এবং এই চক্রটা খুব ফাস্ট, এবং এখানে গ্লুকোজ প্রোডাকশন রেট অনেক বেশি। এই জন্য বলা হয় থাকে সি4 উদ্ভিদ সি3 উদ্ভিদের থেকে বেশি পরিমাণ কি তৈরি করতে পারে? শর্করা তৈরি করতে পারে। তাহলে সি4 উদ্ভিদদের শর্করা তৈরি করার ক্ষমতা বেশি। সি4 উদ্ভিদদের কি শর্করা তৈরি করার ক্ষমতা বেশি। কেমনে মনে রাখবা? কেমনে মনে রাখবা?
কারণ এখানে দুটা C3 আর C4 দুটাই আছে একসাথে। যার এখানে C4 বড়, C4 বড়, 3 ছোট, 4 বড়, C ছোট, যে বড় তার বেশি তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে C4 চক্র। এখন C4 চক্রটা পুরোটা আমি তোমাদের রিক্যাপ করবো। এই বিক্রিয়াগুলো যদি বুঝে থাকো তাহলে তোমাদের এখন অন্যভাবে আমি C4 চক্র আগে বোঝাবো, অন্যভাবে তোমাদেরকে C4 চক্র আগে বোঝাবো আজকে আমি। দাঁড়াও, আসো। এখন তোমাদের যেভাবে C4 চক্র পড়াবো এরপরে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। দেখো মাঝখানে একটা মার্জিন আছে, তোমাদের তো পরীক্ষার খাতায় কিভাবে লিখবা এটা আমি তোমাদেরকে দেখাইলাম। মাঝখানে একটা মার্জিন দিলাম, একটা মার্জিন দিলাম মাঝখানে। এই মার্জিনের এই যে মার্জিন বুঝবা না মানে তোমাদের বুঝাই ছাড়বো, তোমাদের খাওয়াই ছাড়বো আমি। বুঝবি না মানে না বুঝা কই যাবি? কোর্সে ভর্তি হয়েছিস, এখন তোর বুঝা না বুঝার টেনশন আমার। তাহলে এইখানে দুটা কোর্স এখন আমি আগাইতে যাইতেছি। আচ্ছা, দুটা কোর্স আমি এখানে আগাইতে যাইতেছি। এবার সবাই ঠান্ডা মাথায়, এবার বুঝতেই হবে। এবার বুঝতেই হবে আমাদের, এবার আমরা বুঝেই ছাড়বো। আগের বিক্রিয়াগুলো যার একটু মাথায় ঢুকছে, আগের বিক্রিয়াগুলো যার মাথায় একটু ঢুকছে তার এখন সবটাই মাথায় ঢুকে যাবে। আগের বিক্রিয়াগুলো যে একটু বেসিক বুঝছে সে এখন পুরোটা বুঝবে। মানুষের কাছে C4 সহজ লাগে, এই C4 সহজ লাগে, C3 কঠিন লাগে। তোরা তো আমার উল্টা কাহিনী দেখাইলি, তোরা তো আমার উল্টা কাহিনী দেখাইলি রে বাবা। সবাই বলে যে C3 সহজ, C4 সহজ, C3 কঠিন। আচ্ছা, এইটা মেসোফিল কোষ, এইটা মেজোফিল, এইটা মেজোফিল, আর এটা বান্ডেল শীট। ওহ, এটা মেজোফিল আর এটা হচ্ছে বান্ডেল শীট। ঠিক আছে, দুটো দুই রকমের কোষ, মেজোফিল কোষ আর বান্ডেল শীট কোষ। ওকে, এবার আমরা শুরু করি আবার। খেয়াল করো, মেজোফিল কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ, সেই কার্বন ডাইঅক্সাইডের সাথে কোষের সাইটোপ্লাজমে থাকা পানির বিক্রিয়া, পানির বিক্রিয়ায় H2CO3 উৎপাদন, যেখানে এনজাইম লাগছে কার্বনিক অ্যানহাইড্রেস লিখলাম না, এটার ভাঙন, এটার ভাঙনের ফলে উৎপাদন H প্লাস ACO3 মাইনাসের, অর্থাৎ বাইকার্বনেটের। এটুক বুঝছো, এটুক তোমরা বুঝার কথা, এটুক তোমরা অনেক আগেই বুঝছো। ফাইন, এইটুক যদি বুঝে থাকো, এবার এরা কোথায় প্রবেশ করতে যাচ্ছে? এরা কোষের ক্লোরোপ্লাস্টের ভিতরে প্রবেশ করতে যাচ্ছে। কোষের কোথায় প্রবেশ করতে যাচ্ছে? কোষের ক্লোরোপ্লাস্টের ভিতরে প্রবেশ করতে যাচ্ছে। এই হচ্ছে কোষের ক্লোরোপ্লাস্ট, এই সবুজটা হচ্ছে কোষের ক্লোরোপ্লাস্ট। ওকে, তাহলে এই যে বাইকার্বনেট, এই বাইকার্বনেটটা এখন কোষের ভিতরে প্রবেশ করবে। খেয়াল করো, এই বাইকার্বনেট আয়ন এটাই কোষের ভিতরে প্রবেশ করবে। কোষের ভিতরে প্রবেশ করার পরে সে কার কাছে যাবে? কোষের ভিতরে সে কার কাছে যাবে? কোষের ভিতরে সে যাবে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের কাছে। সে যাবে কার কাছে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের কাছে। সে যাবে ফসফোইনল, ফসফোইনল পাইরুভিক বা ফসফোইনল পাইরুভেট লিখি তাহলেই হবে, ফসফোইনল পাইরুভেট। এটাই লিখলে আর অ্যাসিডটার পুরোপুরি লেখা লাগবে না। ফসফোইনল পাইরুভেটের কাছে যাবে, পিইপি, পিইপির কাছে যাবে। পিইপির কাছে গেল, পিইপির কাছে যখন আসলো, পিইপির কাছে যখন আসলো, পিইপি কি এমনি এমনি তাকে রিসিভ করবে?
পিপি তো এমনি এমনি তাকে রিসিভ করবে না, পিপি তাকে রিসিভ করতে গেলে কি লাগবে, একটা এনজাইম লাগবে। কোন এনজাইম তখন ব্যবহৃত হবে, এনজাইম গুলো যখন হলুদ কালার ব্যবহার করি। এইখানে কার্বন আছে, এই কার্বনকে এর মধ্যে অ্যাড করা হচ্ছে। ফসফেনল পাইরুভেটের কার্বনের সংখ্যা কত, 3টা। ফসফেনল পাইরুভেটের কার্বনের সংখ্যা কত, 3টা। ফসফেনল পাইরুভেটের কার্বনের সংখ্যা 3টা, এখানে কার্বনের সংখ্যা 1টা। তাহলে এখানে কোন এনজাইম লাগবে, মানে কার্বক্সিলেস এনজাইম লাগবে, কার্বক্সিলেস এনজাইম লাগবে। এবং এর ফলে 1 আর 3 এ 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হবে। এর ফলে 1 আর 3 এ 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হবে। 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হবে, যে যৌগের নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো OAA বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যার কার্বনের সংখ্যা হবে 4টা। কারণ পাইরুভিক অ্যাসিড, ফসফেনল পাইরুভেটের কার্বন ছিল 3টা, আর বাইকার্বনের কার্বন ছিল 1টা, যেটা কার্বন ডাই অক্সাইড থেকে আসছে। 3 আর 1 এ 4, এই হচ্ছে 4 কার্বন বিশিষ্ট যৌগ, এবং এটা স্থায়ী যৌগ, এবং এটা হচ্ছে একটা স্থায়ী যৌগ। এবং যেহেতু এই প্রথম স্থায়ী যৌগটা 4 কার্বন বিশিষ্ট, এই জন্য চক্রকে আমরা কি চক্র বলি, C4 চক্র বলি। এই জন্য চক্রটাকে আমরা কি চক্র বলি, C4 চক্র বলি। আচ্ছা, আগাও। এখন এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকেই বিজারিত করবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকেই বিজারিত করা হবে। তো বিজারিত করতে গেলে আমার কি লাগবে, বিজারিত করতে গেলে আমার কি লাগবে বলো, বিজারিত করতে গেলে কি লাগবে, NADPH+ লাগবে, NADPH+ লাগবে, NADPH+ লাগবে। যে NADPH+টাকে আমি আগে থেকে পাই আসছি, আগে থেকে নিয়ে আসছি। তাহলে NADPH+ will react and produce NADP+ পরিণত করবে। এবং এই ধরনের বিক্রিয়া কোন এনজাইম ব্যবহার হয়, এখানে হাইড্রোজেন হারাইছে, হাইড্রোজেন হারানো বিক্রিয়াতে কি এনজাইম ব্যবহার হয় বলো, কি এনজাইম ব্যবহার হয়, এটা আমরা অলরেডি পড়ে আসছি। ডিহাইড্রোজিনেস এনজাইম ব্যবহার হয়। কোন এনজাইম ব্যবহার হয়, ডিহাইড্রোজিনেস এনজাইম ব্যবহার হয়। তাহলে এখানে ব্যবহার হয়েছে ডিহাইড্রোজিনেস। তাহলে এইখানে এখন কি অ্যাসিড তৈরি হবে, এইখানে এখন ম্যালিক অ্যাসিড তৈরি হবে, ম্যালুইক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিড, ম্যালুইক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিড প্রস্তুত হবে। অনেক সময় অ্যাসপার্টিক অ্যাসিডও তৈরি হতে পারে, অনেক সময় অ্যাসপার্টিক অ্যাসিডও তৈরি হতে পারে। অ্যাসপার্টিক একই কথা, ম্যালিক অ্যাসিডও তৈরি হতে পারে, অ্যাসপার্টিক অ্যাসিডও তৈরি হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হইতে পারে। উদ্ভিদ ভেদে এটা ডিফারেন্ট হয়, উদ্ভিদ ভেদে ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, ম্যালিক অ্যাসিডও তৈরি হতে পারে, অ্যাসপার্টিক অ্যাসিডও তৈরি হতে পারে। ঠিক আছে, বিক্রিয়াটা যদি প্রথমে ম্যালিক অ্যাসিড তৈরি হয়, পরে অনেক সময় এটা অ্যাসপার্টিক অ্যাসিডও পরিণত হতে পারে, দরকার নেই আমরা ম্যালিক অ্যাসিডে রাখলাম। কোথায় হইলো বিক্রিয়াগুলা বলো, বিক্রিয়াগুলো কোথায় হচ্ছে, কোথায় হচ্ছে বিক্রিয়াগুলা, কোন কোষে, বিক্রিয়াগুলো কোন কোষে হচ্ছে, মেসোফিল কোষে হচ্ছে। এখন সে মেসোফিল কোষ ত্যাগ করবে, এখন সে মেসোফিল কোষ ত্যাগ করবে, মেসোফিল কোষ ত্যাগ করবে। মেসোফিল কোষ ত্যাগ করে সে এখন যাবে বান্ডেলশীত কোষে। সে এখন কোন কোষে যাবে, সে এখন বান্ডেলশীত কোষে যাবে। ম্যালিক অ্যাসিডের কার্বনে কিন্তু 4টা, সে এখন বান্ডেলশীত কোষে যাবে। বান্ডেলশীত কোষে গেলে ম্যালিক অ্যাসিড চলে গেল, ম্যালিক অ্যাসিড চলে গেল। এখন ম্যালিক অ্যাসিড কি করবে, এখন ম্যালিক অ্যাসিড একটা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে, কারণ ম্যালিক অ্যাসিডের কার্বন ছিল 4টা, ম্যালিক অ্যাসিডের কার্বন ছিল 4টা, সে এখন একটা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে, সে একটা কি ছাড়বে, সেটা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে, তার কার্বন হয়ে যাবে 3টা, তার কার্বন হয়ে যাবে কয়টা, 3টা। তাহলে কার্বন ছেড়ে দেওয়ার জন্য কার্বনকে বাদ দিছে যে এনজাইমটা লাগবে, তার এনজাইমটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেস, 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 ডিকার্বক্সিলেস। ওকে, ডিকার্বক্সিলেস এনজাইমের প্রভাবে সে একটা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল। পাশাপাশি এখানে আরেকটা বিক্রিয়া ঘটবে, সেই বিক্রিয়াটা কি, সেই বিক্রিয়াটা হচ্ছে এই যে NADP+ ছিল, সেটা আবার
NADPH H প্লাসে পরিণত হবে, এর প্রভাবে কার্বন ডাই অক্সাইডটা মুক্ত হয়েছে, এটার প্রভাবে কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়েছে। ওকে, আচ্ছা তাহলে কার্বন ছিল 4টা, একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল। কার্বন ছিল 4টা, একটা কার্বন ডাই অক্সাইড কি হয়ে গেল, বের হয়ে গেল। তাহলে কার্বন কয়টা থাকবে, কয়টা কার্বন থাকবে বলো? কার্বন থাকবে 3টা। কার্বন থাকবে কয়টা? 3টা। C3 C3 3টা, এবং 3 কার্বন মিশ্র যৌগটাকে C3H4O3 অর্থাৎ পাইরুভিক অ্যাসিড। 3 কার্বন মিশ্র যৌগটাকে C3H4O3 অর্থাৎ পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড, কারণ কার্বন এখন 3টা। কার্বন এখন কয়টা? 3টা। আচ্ছা, এই পাইরুভিক অ্যাসিড বলবে তাহলে আমার এখানে থেকে লাভ কি? আমার তো এখানে থাকা দরকার নাই, আমার তো এখানে থাকা দরকার নাই। সে এখন ট্রান্সফার মারবে, ট্রান্সফার মেরে সে আবার মেসোফিল কোষে চলে আসবে। সে আবার কোন কোষে চলে আসবে? আবার সে মেসোফিল কোষে চলে আসবে। তাহলে সেই একই কথা, পাইরুভেট। পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট একই জিনিস, পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট ক্লোরোপ্লাস্টে চলে আসবে। এবং এইখানে কি ঘটবে তার সাথে? এইখানে পাইরুভিক অ্যাসিডের সাথে এটিপির বিক্রিয়া, ওই যে এটিপিটাকে আমি নিয়ে আসছিলাম, সেই এটিপির একটা বিক্রিয়া ঘটবে। তাহলে একটা এটিপি তার ফসফেটটাকে ছেড়ে দিবে এবং সে এডিপি তে পরিণত হবে। এবং এই কাজটা করতে অবশ্যই কাইনেস এনজাইম লাগবে, কাইনেস এনজাইম লাগবে বা পাইরুভিক অ্যাসিড কাইনেস এনজাইম। তাহলে পাইরুভিক অ্যাসিডের সাথে ফসফেট যুক্ত হয়েছে। এই এটিপি যে ফসফেটটা ছাড়ছে, এটিপি যে ফসফেটটা ছাড়ছে, এটিপি যে ফসফেটটা ছাড়ছে, এই ফসফেটটাই তো পাইরুভিক অ্যাসিড পাচ্ছে। পাইরুভিক অ্যাসিডে ফসফেট যুক্ত হলে ফসফেনল পাইরুভিক, ফসফেনল পাইরুভেট বা ফসফেনল পাইরুভিক অ্যাসিড একই জিনিস, এবং চক্রাকারে চলবে। ইন দ্য মিন টাইম এখান থেকে যে কার্বন ডাই অক্সাইডটা পাইছি আমি, এখান থেকে যে কার্বন ডাই অক্সাইডটা পাইছি, সেই কার্বন ডাই অক্সাইডটা সুন্দর মতে কোথায় চলে যাবে? C3 চক্রের মধ্যে চলে যাবে এবং C3 চক্র চলতে থাকবে। এই হচ্ছে আমার পুরো C4 সাইকেল। এখন দেখো এখনো কারো প্রবলেম আছে কিনা। এখনো যদি কারো প্রবলেম থাকে তাহলে বাবা বলবো ভাই আমি বুঝাইতেই পারি না। প্রথমে তো তোমাদেরকে জাস্ট একটু দেখাইছি যে কেমনে কি হয়, প্রথমে জাস্ট তোমাকে দেখানো হয়েছে আসলে পুরো ঘটনাটায় কি কি ঘটে। এবার জাস্ট পুরোপুরি তোমাদেরকে ব্রিফ করা হলো। পরীক্ষার খাতে এটাই আঁকাবা, এইটা অথবা আগেরটা আঁকাবা, তাহলেই হবে। পারলাম এখন? ফার্স্টে ভয় পাইছিলাম, এখন ক্লিয়ার। ফার্স্টে যারা ভয় পাইছো এখন ক্লিয়ার? ওহ, আমার চোখটাও ক্লিয়ার হয়ে যেত। ফেসবুক বাসীরা কি কমেন্ট করে না কেন? ADPH প্লাস থেকে NADP আনতে এনজাইম লাগে না? হ্যাঁ, ডিহাইড্রোজেনেজ এনজাইম তো লিখছি, দেখো খেয়াল করে, ডিহাইড্রোজেনেজ এনজাইম তো লেখাই আছে, চাই দেখো। এই যে ডিহাইড্রোজেনেজ এনজাইম তো প্রথমেই লিখছি আমি, এই যে এই জায়গাটায় যেখানে মাথাটা, এই যে দেখো ডিহাইড্রোজেনেজ এনজাইম। ভাই কোনটা তুলবো, আগেরটা না এইটা, যেটা তোমার ভালো হয়? এটাও তুলতে পারো, ওটাও তুলতে পারো। ওকে, তাহলে আমি আবার দেখাই। দেখো বিক্রিয়াটা শুরু হয়েছে একদম বাম দিক থেকে। বাম দিকে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, যেখানে কার্বনিক অ্যানাইড্রাস এনজাইম লাগছে। সেখান থেকে এই বাইকার্বনেটটা কোথায় গেছে? সেখান থেকে এই বাইকার্বনেটটা ফসফেনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়েছে, যেটা আগে থেকে কোষের মধ্যে ছিল কার্বক্সিলেজ এনজাইমের মাধ্যমে, এবং সেখানে 3 কার্বনের 1 কার্বন মিলে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা প্রথম স্থায়ী যৌগ, এজন্য এটাকে C4 চক্র বলা হয়। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে ডিহাইড্রোজেনেজ এনজাইমের ফলে একটা হাইড্রোজেন মুক্ত হয়ে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়েছে। ম্যালিক অ্যাসিডটা এখন মেসোফিল কোষ থেকে বার্ডাসিড কোষে গেছে। বার্ডাসিড কোষে ম্যালিক অ্যাসিডটা যাওয়ার পরে সে ডিকার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে আরেকটা NADPH+ তৈরি করার মাধ্যমে 3 কার্বনিষ্ট পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়েছে, এবং ইন দ্য মিন টাইম এটা কার্বন ডাই অক্সাইড অপসারণ করছে। এই কার্বন ডাই অক্সাইডে C3 চক্রে চলে যাবে। তো উৎপন্ন পাইরুভিক অ্যাসিডটা আবার বার্ডাসিড কোষের আবার মেসোফিল কোষে চলে আসবে। মেসোফিল কোষে আসার পরে সে একটা ATP নেওয়ার মাধ্যমে সে একটা কিসে পরিণত হবে? ফসফেনল পাইরুভেটে পরিণত হবে। এখন এই পুরো ব্যাপারটাকে আমি তোমাদেরকে ফাইনালি আরেক ধাক্কায় আরেকটু সহজ করে দিব, এবার তোমরা সবাই পারবা।
শুরু হয়েছে ফসফোইনল পাইরুভেটের সাথে, শুরু হয়েছে ফসফোইনল পাইরুভেট থেকে। ফসফোইনল পাইরুভেটের সাথে কে বিক্রিয়া করছে? ফসফোইনল পাইরুভেটের সাথে বাইকার্বনেট বিক্রিয়া করছে, HCO3 মাইনাস, এবং এর ফলে কি তৈরি হয়েছে? এর ফলে তৈরি হয়েছে হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের সাথে কি করছে? অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের সাথে ডিহাইড্রোজেনেজ ঘটছে, ডিহাইড্রোজেনেজ ঘটছে অক্সালোঅ্যাসিটিকের সাথে। অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের সাথে ডিহাইড্রোজেনেজ ঘটার কারণে, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের সাথে ডিহাইড্রোজেনেজ ঘটার কারণে এটা পরিণত হয়েছে ম্যালিক অ্যাসিডে। তাহলে NADPH+, এটা পরিণত হয়েছে কিসে? এটা পরিণত হয়েছে ম্যালিক অ্যাসিডে, ম্যালিক অ্যাসিডে, ম্যালিক অ্যাসিডে। এই ম্যালিক অ্যাসিড সে স্থানান্তর করছে, স্থানান্তর করার কারণে আমি এখানে আবার ম্যালিক অ্যাসিড লিখলাম, ম্যালিক অ্যাসিড মানে MA, আবার MA লিখলাম, MA না, পুরোপুরি ম্যালিক অ্যাসিড লিখি, ম্যালিক অ্যাসিড। স্থানান্তর মানে ম্যালিক অ্যাসিড মানে তো বুঝছই স্থানান্তর মানে কি। এই ম্যালিক অ্যাসিডটা এখন আবার কি করছে? ম্যালিক অ্যাসিডটা ডিকার্বক্সিলেশন করছে। কি করছে? ডিকার্বক্সিলেশন করছে। ডিকার্বক্সিলেশন কিভাবে করছে? কার্বন ছেড়ে দেওয়ার মাধ্যমে ডিকার্বক্সিলেশন করছে, কার্বন ছেড়ে দেওয়ার মাধ্যমে। এবং সে কিসে পরিণত হয়েছে? সে তৈরি হয়েছে পাইরুভেটে, সে তৈরি হয়েছে পাইরুভেটে, সে তৈরি হয়েছে পাইরুভেটে, পাইরুভেট, পাইরুভেট মানে পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভেটটা স্থানান্তর করছে, স্থানান্তর করে কোথায় গেছে? আবার মেসোফিল কোষে ফেরত গেছে। তাহলে পাইরুভিক অ্যাসিডটা আবার মেসোফিল কোষে ফেরত গেছে, পাইরুভেট, পাইরুভেট। এবং সেটা আবার কিসে পরিণত হয়েছে? সেটা আবার ফসফোরাইল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়েছে। জাস্ট এইটুকু, আর কিছু না, এইটুকুই। এইখানে এইটুকু ঘটনা করছে। এখন এটাকে আরো শর্টকাট করি, চলো এটাকে চলো আরো শর্ট করি, এই পুরো ব্যাপারটাকে আরো শর্ট করি, তো তুমি এখন ভালো করে বুঝতে পারবা। ফসফেনল পাইরুভেট, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। আবার লাগবে ম্যালিক অ্যাসিড, কারণ স্থানান্তর হয়েছে। ম্যালিক অ্যাসিড লিখবা কার্বন ডাইঅক্সাইড, ম্যালিক অ্যাসিড থেকে আরেকটা টার্ম দিবা, লিখবা পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভেট। এই হচ্ছে কাহিনী। এই তাহলে ফসফোইনল পাইরুভেট, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালুইক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভেট। এইটুকু, আর কিছু না, এইটুকু। এইটুকু ছোট জিনিস। আচ্ছা ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড তো প্রম্পটে থিয়ে কি লেখে রে, পড়তেও পাই না। ওকে, এটা যদি ডান হয়, এটা যদি ডান হয়ে থাকে, তাহলে তোমাদের এবার আমার কি করতে হবে? মেন বইয়ে যেতে হবে। এটা যদি ডান হয়ে থাকে, এবার আমার মেন বইয়ে যেতে হবে, মেন বই থেকে কিছু জিনিস দেখাইতে হবে। আছে মেন বই সাথে সবার? আচ্ছা, তো আসো মেন বই থেকে একটু দেখাই দিই কি কি পড়বা। খেয়াল করো, দেখো কি বলছে। C4 উদ্ভিদ, C4 উদ্ভিদ কার্বন 14 আইসোটোপ প্রয়োগ করে আখ জাতীয় উদ্ভিদে সবার প্রথমে প্রমাণ করেন কে? বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক। পরবর্তীতে ভুট্টা উদ্ভিদেও গবেষণা করে এটাকে আবিষ্কার করা হয়, যেখানে ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিডে 70 থেকে 80% এটা পাওয়া গেছিল। তারা কি করছিল? তারা কার্বন ডাইঅক্সাইড প্রয়োগ করছিল, কার্বন ডাইঅক্সাইড প্রয়োগ করে সে কার্বন ডাইঅক্সাইডকে তেজস্ক্রিয় কার্বন ডাইঅক্সাইড প্রয়োগ করছিল, যে হিলের মতো, হিল আর ভ্যান ডেলের মতো।
মানে তেজস্ক্রিয় কার্বন ডাইঅক্সাইড প্রয়োগ করছিল। তেজস্ক্রিয় কার্বন ডাইঅক্সাইড প্রয়োগ করার ফলে তারা টেস্ট করে দেখলো তারা ম্যালিক অ্যাসিড পাচ্ছে অথবা অ্যাসপার্টিক অ্যাসিড পাচ্ছে, যেটা স্থায়ী যৌগ আকারে পাচ্ছে, এবং সেখানেও ওই তেজস্ক্রিয়তা পাওয়া যাচ্ছে। এবং তারা বুঝলো যে যদি এইটা মানে সিথি চক্র চালাইতো তাহলে তো আমরা মানে ইয়ে পাইতাম, আমরা তো এখানে এই 3 কার্বন মিশ্র যৌগ পাইতাম। 3 কার্বন মিশ্র যৌগ তো আমরা পাচ্ছি না, আমরা 4 কার্বন মিশ্র যৌগ পাচ্ছি, ম্যালিক অ্যাসিড অথবা কি পাচ্ছি, অ্যাসপার্টিক অ্যাসিড পাচ্ছি, যেগুলোর মধ্যে আবার আমরা কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। এবং প্রাথমিকভাবে তো অক্সালোএসিটিক পাওয়া গেছেই, অক্সালোএসিটিক অ্যাসিড পাওয়ার পরেও ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড পাওয়া গেছে, যেখানে এই কার্বনটা দেখা যাচ্ছিল। তো যেহেতু এটা ব্যবহার করে সিথি পদার্থ সৃষ্টি না করে C4 পদার্থ সৃষ্টি করছে, তাই এটাকে কেলভিন চক্রের ব্যতিক্রম বলা হয়েছে। বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক এই বিজ্ঞানী ইক্ষু উদ্ভিদ নিয়ে এটা বিস্তারিত গবেষণা করেন পরবর্তীতে। এই কথাগুলো প্রথমে মাথায় রাখতে হবে, যে তারা কি কি করছিল। আচ্ছা, তারপরে এই যে পুরো প্রক্রিয়া পাওয়া লাগবে না, এটা তোমাদের চিত্র আঁকাইতে হবে। পুরো প্রক্রিয়া পাওয়া লাগবে না, স্মৃতি চক্রে যেরকম প্রক্রিয়া পড়েছেন এখানে কোনো প্রক্রিয়া লাগবে না, পুরো প্রক্রিয়া লাগবে না। এখানে তোমরা এই জিনিসটা দেখবা, এটাই আমি দেখাইছি। দেখো তো বুঝো কিনা, এটাই দেখাইছি আমি। যে এখানে হচ্ছে দেখাইছি আর কি, যে কিভাবে ফসফেট যুক্ত হয়। এই যে HCO3 এটা কিভাবে HPO3 তে পরিণত হয়েছে আর কি, মানে ফসফেটটা যুক্ত করার মাধ্যমে। ওই তেমন কিছু না, আসো এগুলো কিচ্ছু লাগবে না, ওইগুলোই বলছে কেমনে কি হয়। এই দেখো এখানে একটা কথা দেখাও, তিন ধরনের C4 গতিপথ দেখা যায়, এই কথাটা দেখাও। অর্থাৎ 3 ধরনের C4 উদ্ভিদ আছে। C4 উদ্ভিদ কয় ধরনের? 3 ধরনের। C4 উদ্ভিদ কয় ধরনের? 3 ধরনের। কয় ধরনের ভাইয়া? C4 উদ্ভিদ দেখা যায় হচ্ছে টোটাল 3 ধরনের। কি কি সেগুলা কি কি? এই যে নিচে দাগাবো আমরা এটাকে আমরা নিচে দাগাবো। এই দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মেডিকেলে আসে, এমসিকিউ খুব আসে মেডিকেলে। কি আসে? NADP ম্যালুইক এনজাইম প্রকৃতির C4 উদ্ভিদ কারা? ভুট্টা, আখ, সারগাম, ক্র্যাপ ঘাস। এইগুলা হচ্ছে NADP ম্যালিক এনজাইম প্রকৃতির C4 উদ্ভিদ। NADP ম্যালিক এনজাইম প্রকৃতির C4 উদ্ভিদ কারা? এদের ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়, এদের অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে কি উৎপন্ন হয়? ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়। এবং যেটা আমি একটু আগে দেখে আসছি ওইটাই। আরেকটা আছে কি, NAD ম্যালিক এনজাইম প্রকৃতির। দেখো, একটা ছিল NADP ম্যালিক এনজাইম প্রকৃতির, আর একটা আছে NAD ম্যালিক এনজাইম প্রকৃতির। অর্থাৎ ওই যে মনে আছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হয়েছিল, একটু মনে করে দেখো, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হয়েছিল, তোমাদের কি মনে আছে? অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হয়, সেখানে NADP ম্যালিক এনজাইম প্রকৃতির, NADP ম্যালিক এনজাইমের প্রভাবে যদি তৈরি হয় তাহলে এটা এই উদ্ভিদগুলা। আর এই যে মিল্লাত কাউন আর চীনা, এদের ক্ষেত্রে কি হয়? বান্ডেল শীত কোষের মধ্যে বিক্রিয়াটা হয়। আগেবার কি হয়েছিল? মেসোফিল কোষে হয়েছিল, তারপরে মেসোফিল কোষ থেকে পরে বান্ডেল শীত কোষে গেছে, আর এটা বান্ডেল শীত কোষের মধ্যে হবে। এইটুকু হচ্ছে পার্থক্য। এই বিক্রিয়াটা কোথায় হবে? বান্ডেল শীত কোষের মধ্যে হবে। তোমার একটু দেখাই তোমাদেরকে, দেখো একটু মনে করে দেখো। এইখানে ছিল মেসোফিল কোষে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হয়েছিল, মনে আছে? মেসোফিল কোষের মধ্যেই কিন্তু অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে বান্ডেল শীত কোষের মধ্যে হয়েছিল। ওকে, আর NAD ম্যালিক এনজাইম প্রকৃতি যেটা বললাম, এদের কি হয়? এই বান্ডেল শীত কোষের মধ্যে হয়। যে বান্ডেল শীত কোষের মধ্যে ওই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড যেটা ছিল আমার, সেই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড ম্যালেট ডিহাইড্রোজিনেস, NAD ম্যালেট ডিহাইড্রোজিনেস এনজাইমের প্রভাবে, NAD ম্যালেট ডিহাইড্রোজিনেস প্রভাবে পরবর্তীতে সে ম্যালিক অ্যাসিডে পরিণত। তাহলে পার্থক্যটা কোথায়? এই বিক্রিয়াটা NADP ম্যালিক এনজাইম করছে, কোথায় করছে? মেসোফিল কোষে, তারপর সেটা বান্ডেল শীতে গেছে। আর এখানে পার্থক্যটা কোথায়? NAD ম্যালিক এনজাইম প্রকৃতির এনজাইম দিয়ে হয়েছে, এটা কোন কোষে হয়েছে? বান্ডেল শীত কোষের মধ্যে হয়েছে। কোন কোষের মধ্যে হয়েছে? বান্ডেল শীত কোষের মধ্যে হয়েছে। বুঝছো? কোন কোষে হয়েছে? বান্ডেল শীত কোষের মধ্যে হয়েছে। ওকে, আচ্ছা, এখন আরেকটা বিক্রিয়া একটু আমরা খেয়াল করি।
কই অক্সালো অ্যাসিটিক, এটা কোথায়, এটা কোথায়, লাইনটা কোথায় গেল, এই তো। এবার দেখো এইখানে যে আমার পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, সেই পাইরুভিক অ্যাসিডটা কোথায় ট্রান্সফার মারবে, সেই পাইরুভিক অ্যাসিডটা আবার মেসোফিল কোষের মধ্যে ট্রান্সফার মারবে। পাইরুভিক অ্যাসিডটা কোথায় ট্রান্সফার মারবে, মেসোফিল কোষের মধ্যে ট্রান্সফার মারবে। একটা মিনিট, কি প্রবলেম হইতেছে এখানে। দেখো এবার দেখো এখানে যে পাইরুভিক অ্যাসিড ছিল, পাইরুভিক অ্যাসিডটা আবার মেসোফিল কোষে গেছিল, মেসোফিল কোষ থেকে ফসফোনাল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, তারপর সেখান থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছে। যদি এটা উল্টা ঘটে, এই ঘটনা যদি উল্টা ঘটে যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ফসফোনাল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, তাও আবার এইখানে উল্টা ঘটনা ঘটে, তাহলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আরেকটা যে পদ্ধতিটা আমাদের আছে, আরেকটা যে পদ্ধতি আমাদের বাকি আছে, এই পদ্ধতিটা, অর্থাৎ অর্থাৎ এই যে গিনি ঘাস। এই গিনি ঘাসের ক্ষেত্রে কি হয়, ফসফিনল পাইরুভেট কার্বক্সিনেস এনজাইমের প্রভাবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা আবার ফসফিনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, এবং সেটা বান্ডল অ্যাসিড কোষে, মানে এটা ব্যতিক্রম। এগুলো হচ্ছে কি ব্যতিক্রম পদ্ধতি, ব্যতিক্রম পদ্ধতি। একটা মিনিট, হ্যাঁ ভাই, হ্যাঁ ক্লাসে সমস্যা নেই, বলুন। 25-এর সাইকেলে, হ্যাঁ ওটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি দিছিলাম সন্ধ্যা 7:30টায়। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রথম থেকে ওদেরকে টাইমটা অন্য একটা দিতে হবে আর কি। উম, আচ্ছা শুক্রবার আমি এমনিও রাখি নাই, হ্যাঁ শুক্রবার কোনো প্রবলেম হবে না। তাহলে হচ্ছে জাস্ট ওই দিন আমাদের মধ্যে সোয়াপ হবে আর কি, তাই তো? হ্যাঁ এটা এটা ইজিলি করা যাবে। বুঝতে পারছি, মানে এটা হচ্ছে জাস্ট মানে এই 25-এর এই বায়োলজির ফিজিক্সের মধ্যে জাস্ট ওই দিনটা একটু সোয়াপ হবে আর কি। এটা এটা হচ্ছে মঙ্গলবারে, তাই তো? মঙ্গলবারে। দেখো কেমনে মনে রাখবো, কেমনে মনে রাখবো খেয়াল করো। ভুট্টা, আখ, সারগ্রাম, ক্যাপ ঘাস মনে রাখবা, এটা নরমাল প্রসেস হয়, এনএডিপি ম্যালিক এনজাইম শেষ। এনএডি, এনএডি ম্যালিক এনজাইম হচ্ছে মিল্লাউট কাউন চিনা, মিল্লাত কাউন চিনা। আর মনে রাখবা ফসফেনল পাইরুভেটের মধ্যে আছে শুধুমাত্র গিনি ঘাস। তোমার খালি এইটুকু মনে রাখবা আর কিচ্ছু না, যে এনএডিপি ম্যালিক এনজাইম কারা, ভুট্টা,
আখ, সারগাম, ক্র্যাপ ঘাস, এনএডি মেলিকেনজাম কারা, মিল্লাত, কাউন, চীনা, ফসফেনল পাইরুভেট কার্বক্সিকাইনেস কারা, গিনি ঘাস। শেষ। এইটুকু আসবে এমসিকিউতে, এমসিকিউতে আর কিছু আসবে না। এটা নরমাল প্রসেসে, এটা নরমাল প্রসেস হবে। এটার মধ্যে কি হবে, অক্সালোঅ্যাসিক অ্যাসিড মানে ম্যালিক অ্যাসিড থেকে যে মানে অক্সালোঅ্যাসিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড তৈরি হয়েছিল, এটা কোথায় হবে, বান্ডল শীট কোষের মধ্যে হবে। আর এখানে পুরোপুরি উল্টা ঘটনা ঘটবে, এখানে অক্সালোঅ্যাসিক অ্যাসিডটাই পরবর্তীতে আবার ফসফেনল পাইরুভেট অ্যাসিডে পরিণত হবে, কোথায় হবে, বান্ডল শীট কোষের মধ্যে হবে। এটা ব্যতিক্রম। তাহলে এই তিনটা প্রকৃতি জানতে হবে। তাহলে এটা হচ্ছে নরমাল প্রসেস, এটা নরমাল লাগাচ্ছে। এটা কি হচ্ছে, এটা বান্ডেল শীট কোষের মধ্যে হচ্ছে, আর এটাও বান্ডেল শীট কোষের মধ্যে হচ্ছে, এবং অপোজিট ভাবে হচ্ছে, অপোজিট ভাবে হচ্ছে। সমস্যা হচ্ছে এগুলোর ব্যাখ্যা তোমাদের বইয়ের মধ্যে দেয় নাই, এই হচ্ছে ঝামেলা, এই জন্য তোমাদের কাছে কঠিন লাগে। ডান। আসো, এবার আমাদের মেন বই লাগবে না, এবার আমরা দাগায় দাগায় আগাবো। এবার আমাদের আসলে মেন বই লাগবে না, এবার খালি আমরা দাগাবো। আমরা C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য দেখবো। খেলো, এখন দেখো সবাই দাগাও, এবার সবাই দাগাবা, এখন সবাই দাগাবা। এগুলো কিন্তু হাতে লেখার মতো কিছু নাই, এগুলো কিন্তু মিলাবা সব ঠিকঠাক আছে কিনা। দেখো, সিথি উদ্ভিদ, সিথি উদ্ভিদ কি উচ্চ তাপমাত্রায় চলতে পারে? সিথি উদ্ভিদ কি উচ্চ তাপমাত্রায় চলতে পারে? বলো। সিফু উদ্ভিদ আবিষ্কার কেন হয়েছিল? সিফু উদ্ভিদ আসলে উচ্চ তাপমাত্রার জন্য। সিফু উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়াইতে পারে, সিফু উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়াইতে পারে। সিফু উদ্ভিদের ক্রাঞ্জায়াটমি, সিফু উদ্ভিদে কি কোনো মেসোফিল কোষকে ঘিরে বান্ডলশীট কোষের কোনো ক্রাঞ্জায়াটমি দেখছি? সিথি উদ্ভিদে কি কোনো ক্রাঞ্জায়াটমি দেখছি আমরা? সিথি উদ্ভিদে কোনো ক্রাঞ্জায়াটমি আমরা দেখি নাই, কিন্তু সিফু উদ্ভিদের ক্ষেত্রে বান্ডলশীট কোষকে ঘিরে মেসোফিল কোষের একটা ক্রাঞ্জায়াটমি আমরা পাইছি, ক্রাঞ্জায়াটমি আমরা পাইছি। সিথি উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট একরকমই, কিন্তু সিফু উদ্ভিদের ক্ষেত্রে আমরা ক্লোরোপ্লাস্ট দুই রকম পাইছি, গ্রানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস্ট, গ্রানাবিহীন বান্ডেল সেল ক্লোরোপ্লাস্ট। দেখছো হইছে? এই কথাটা লিখে দিছিলাম না তোমাদেরকে? এই লিখে দিছিলাম কথাটা, এই কথাটাকে এত বাইরে এসে এইখানে দিছে। এটা আমি তোমাদের লিখেই দিছিলাম আগে, এই যে দেখো, মনে করে দেখো, লিখে দিছিলাম। এই দেখো কি বলছে, গ্রানাবিহীন বান্ডেল শীট, এ থেকে বান্ডেল শীট গ্রানা নাই, ঠিক আছে। আর গ্রানাযুক্ত মেসোফিল, এই যে মেসোফিলের মধ্যে গ্রানা ছিল, লিখে দিছিলাম। এটা রেসপন্স করো, এই যে এখানে লিখছে, এটা এটা আগে ছিল না, এখানে লিখছে অল্প একটু। দেখো এখানে আমি তোমাদের যেভাবে আঁকে দেখাইছি, যেভাবে তোমাদের আগে দেখাইছিলাম যে বার্নলেশিট কোষের মধ্যে গ্রানাম ছিল না, আর মেসোফিল কোষের মধ্যে গ্রানাম ছিল, এইখানে এই জিনিসটা কিন্তু, এইখানে কিন্তু এই জিনিসটা পুরোপুরি সুন্দরভাবে করা আছে, পুরোপুরি কিন্তু সুন্দরভাবে করা আছে, তাই না? সুন্দরভাবে লেখা আছে, কিন্তু এই জিনিসটা দেখে কেউ বুঝবে না কি লিখছে। গানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস, গারাবিহীন বাংলাদেশের ক্লোরোপ্লাস, এ কোন সি ছিড়ে হ্যাঁ ভাই, বাট তোমাদের জন্য এই জিনিসগুলো এখন ইজি। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব দেখো, এখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি লাগবে, বেশি কার্বন ডাইঅক্সাইড লাগবে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডও বেশি, তাপমাত্রা কম, তাহলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব এখানে 50 পার্টস পার মিলিয়ন থেকে শুরু করে 150 পার্টস পার মিলিয়ন পর্যন্ত প্রয়োজন। পিপিএম কি? পিপিএম মানে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন তোমরা পড়ো নাই কেমিস্ট্রিতে? এই তোমরা পরিবেশ রসায়ন পড়ো নাই? পরিবেশ রসায়ন পড়ো নাই তোমরা? আচ্ছা, আর এইখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 0.10 পার্টস পার মিলিয়ন থেকে 10 পার্টস পার মিলিয়ন, মানে অনেক কম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে এই ঘটনাটা পসিবল হয়। তাহলে কথা মনে রাখবা, সিথি উদ্ভিদ বেশি কার্বন ডাইঅক্সাইড দিয়ে করতে পারে, সিফু উদ্ভিদের ক্ষেত্রে কম কার্বন ডাইঅক্সাইড হলেই চলে। সিথি উদ্ভিদ বেশি তাপমাত্রা নিতে পারে না, সিফু উদ্ভিদ বেশি তাপমাত্রা নিতে পারে, কিন্তু এর থেকে বেশি যদি তাপমাত্রা হয়ে যায় তখন সেটা আবার ফটো রেসপিরেশনে চলে যাবে। অনেক বেশি তাপমাত্রা হলে সেটা আবার কোথায় চলে যাবে বলো? আর ভাই আপনি যখন নিবেন তখন তো আর কোনো প্রবলেম নাই, তখন তো রাত 10টায় ফিক্স, তাই না? ভাই আপনি যখন নিবেন তখন তো আর কোনো প্রবলেম নাই, তখন তো রাত 10টায় ফিক্স, তাই না? ওকে, তারপরে বিক্রিয়া, মেসোফিল কোষে
আলোক বিক্রিয়া এবং কেলভিন চক্র সম্পন্ন হয়। এখানে মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং বার্নলেশীত কোষে কার্বন ডাই অক্সাইডের কেলভিন চক্র সম্পন্ন হয়। কারণ আমরা দেখছি সিথি চক্র কিন্তু বার্নলেশীত কোষের মধ্যে হয়েছিল ডান দিকে, তাই না? ওকে, তারপরে উৎপত্তি। মনে করা হয় বেশিরভাগ C3 উদ্ভিদ অপেক্ষাকৃত শীতপ্রধান, হ্যাঁ শীতপ্রধান অঞ্চলে উৎপত্তি লাভ করছে, এটা গ্রীষ্ম অঞ্চলে উৎপত্তি লাভ করছিল। সিফ উদ্ভিদ গুলোকে কোথায় পাওয়া যায়? গ্রীষ্মপ্রধান অঞ্চলে পাওয়া যায়। সিফ উদ্ভিদ গুলো কোথায় পাওয়া যায়? গ্রীষ্মপ্রধান অঞ্চলে পাওয়া যায়। আচ্ছা, তারপরে সালোক সংশ্লেষণের হার। এসব উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার কম, এসব উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার কম, স্বাভাবিক হার কম থাকবে। আর এইসব উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি, সালোক সংশ্লেষণের হার কি এখানে বেশি। আচ্ছা, অক্সিজেনের উপস্থিতি। স্বাভাবিক পরিমাণের চেয়ে 1% অক্সিজেনের উপস্থিতি সালোক সংশ্লেষণে বাধাপ্রাপ্ত হয়। মানে অক্সিজেন যদি বেশি থাকে তাহলে সালোক সংশ্লেষণ বাধা পাবে, স্বাভাবিক। অক্সিজেন তো এখানে রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট হিসেবে কাজ করতেছে, আর এখানে অক্সিজেনের কারণে কিছু হয় না। উদাহরণ ধান, গম, বালি, আম, জাম ইত্যাদি। 85% উদ্ভিদ, গিনি ঘাস, ইক্ষু, মুথা ঘাস ইত্যাদি। এগুলো তো আমরা আগে দেখে আসছি। ওকে, আসো এবার। এতক্ষণ তো আমরা C4 চক্র আর C3 উদ্ভিদ, C3 উদ্ভিদের C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য দেখছি, C3 উদ্ভিদের C4 উদ্ভিদের মধ্যে দেখছি। এখন আমরা চক্রের মধ্যে পার্থক্য দেখবো, এটাও পরীক্ষা আছে। চক্রের মধ্যে পার্থক্য দেখো, কেলভিন চক্র শুধু মেসোফিল কোষে ঘটে, আর হ্যাসোসেলাক চক্র মেসোফিল আর বার্নলেশীত উভয়ের মধ্যে ঘটে। C3 চক্রে ফটো রেসপিরেশন ঘটে, আর C4 চক্রে সাধারণত ফটো রেসপিরেশন করতে দেখা যায় না, বাট অত্যাধিক উচ্চ তাপমাত্রা হলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, C3 উদ্ভিদের রাইবোলোজ 1,5 বিসফসফেট প্রথমে কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করছিল, আর C4 এর ক্ষেত্রে ফসফোনিল পাইরুভেটের ক্ষেত্রে আমরা এটাকে গ্রহণ করতে দেখছি একটু আগে। C3 উদ্ভিদের ক্ষেত্রে এনজাইম কাজ করছিল রুবিস্কো, আর এখানে এনজাইম কাজ করছিল কার্বক্সিলেজ বা ফসফোনিল পাইরুভেট কার্বক্সিলেজ, একই জিনিস। আর এখানে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখানে কার্বন ডাই অক্সাইডের প্রয়োজনীয় দক্ষতা হচ্ছে মধ্যম, কার্বক্সিলেজ এনজাইমের দক্ষতা হচ্ছে মধ্যম, এখানে কার্বক্সিলেজ এনজাইম প্রয়োজন পড়তেছিল আমার দক্ষতা উচ্চ। মানে বলতে দেখি কার্বন ডাই অক্সাইডের জন্য কার্বক্সিলেজ এনজাইম, কার্বক্সিলেজের দক্ষতা, মানে এখানে যেহেতু পুরোপুরি কার্বক্সিলেজ এনজাইমটাই কাজ করতেছে, মানে কার্বক্সিলেজ এনজাইমটার দক্ষতা এখানে হাই, আর এখানে মাঝে মাঝে কার্বক্সিলেজ এনজাইমের প্রয়োজন নাই, রুবিস্কো এনজাইম সেই কাজটা করতেছে পুরোপুরি, এজন্য এটা মধ্যম। ক্লোরোপ্লাস্টের ধরন একই রকম, আর এখানে যেহেতু 2 রকমের কোষ আছে এজন্য 2 রকমের ক্লোরোপ্লাস্ট এখানে লাগবে, এখানে জন্য 2 রকমের ক্লোরোপ্লাস্টই লাগবে। আচ্ছা, তারপরে আদর্শ তাপমাত্রা। আদর্শ তাপমাত্রা 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমরা এমনি মনে রাখবো। আর এখানে তো এটা আমরা আগে দেখে আসছি 50 ppm লাগে, আর এখানে 0.10 ppm হলেও চলে। ঠিক আছে, আগেরটাই আসো। C4 উদ্ভিদের বৈশিষ্ট্য দেখবো। C4 উদ্ভিদের বৈশিষ্ট্য 30 থেকে 45 ডিগ্রি তাপমাত্রায় এটা নিতে পারে। ঠিক আছে, C4 উদ্ভিদ উচ্চ তাপমাত্রা সালোক শোষণ করতে পারে। পানির অপচয় কম করে, শুষ্ক অঞ্চলে হয়, মানে এখানে কিন্তু পানির ব্যবহারটা কিন্তু এখানে খুব কম হয়, পানির ব্যবহারটা এখানে খুব কম হয়। বার্নলেশীত কোষ ও মেসোফিল কোষ অনেক প্লাজমোডেজমাটা থাকে, এটার মানে কি ভাই? এটার মানে কি? এটার মানে তো বুঝলাম না। বান্ডেল শীট কোষ ও মেসোফিল কোষে অনেক প্লাজমোডেজমাটা থাকে, এটার মানে কি ভাই? এটার মানে তো বুঝলাম না, কে বলতে পারবে এটা মানে কি? আচ্ছা, দেখাই তোমাদেরকে। তোমাদেরকে প্লাজমোডেজমাটার কথা মনে আছে? প্লাজমোডেজমাটা দুটি কোষের মধ্যে আন্তঃকোষীয় সংযোগ, দুটি কোষের প্রাচীরের মাঝখানে আন্তঃকোষীয় সংযোগ, মনে আছে? প্লাজমোডেজমাটা পড়ছিলাম যে আমরা। দেখো তো এই দুটো কোষের মাঝখানে কি সংযোগ হয়েছে না? এই সংযোগ যদি না থাকে, এই সংযোগ যদি না থাকে তুমি কিভাবে আদান প্রদান করবা? এটাকে বলে প্লাজমোডেজমাটা। এই জন্য এখানে প্লাজমোডেজমাটা দরকার। বুঝছো কেন দরকার? প্লাজমোডেজমাটা এই কারণে দরকার যে এখান থেকে কি হইতে পারে, আদান প্রদানটা হইতে পারে, এই জন্য প্লাজমোডেজমাটা দরকার। C4 উদ্ভিদের পাতায় বান্ডেল শীট কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, এটা দরকার নাই। বান্ডেল শীট কোষগুলো ভাস্কুলার বান্ডেলে অরীয়ভাবে সঞ্চয় করে, মানে বলছে যে ভাস্কুলার বান্ডেল কি করে, C4 উদ্ভিদ কি করে, ভাস্কুলার বান্ডেলকে আমরা চারদিক থেকে পেঁচায় রাখে, রাইট? C4 উদ্ভিদ ভাস্কুলার বান্ডেলকে কি করে, চারদিক থেকে পেঁচায় রাখে। আচ্ছা, বান্ডেল শীট এর মাঝে যে ক্লোরোপ্লাস্ট দেখা যায় তাতে গানাযুক্ত, গানা অনুপস্থিত, কিন্তু মেসোফিল কোষে উন্নত প্রকৃতির গানা দেখা যায়, এটা আগের কথাই, আখের পাতাতে এক্সাম্পল দিছে। মানে বলছে বান্ডেল শীট কোষের মধ্যে আমি
গানা পাই নাই, থাইলাকয়েড পাই না, যেটা আমি আগে দেখছি, যেটা মেসোফিল কোষের মধ্যে আমি পাইছি, এই কথা এখানে বলছে। ত্রিভুজ উদ্ভিদে মেসোফিল কোষে রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ এনজাইম থাকে, এই কারণেই মেসোফিল কোষের মধ্যে রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ নামক এনজাইমের কার্যকারিতা অনুপস্থিত। এই কারণেই কিন্তু এখানে আমার স্মৃতিচক্র চালাতে পারি নাই। আমার যে মেসোফিল কোষটা ছিল, সেই মেসোফিল কোষের মধ্যে স্মৃতিচক্র হয়েছে না বান্ডলোসিল কোষের মধ্যে স্মৃতিচক্র হয়েছে বলতো? আমি তো এখানে স্মৃতিচক্র চালাইছি, আমি তো এখানে স্মৃতিচক্র করছি, রাইট? সেই স্মৃতিচক্রটা আমরা কোথায় করছি? মেসোফিলে করছি না বান্ডলোসিলের মধ্যে করছি? কোথায় করছি? বান্ডলোসিলের মধ্যে করছি। কেন করছি? কারণ মেসোফিল কোষের মধ্যে রুবিস্কো এনজাইম নাই। এই যে যেটা বলছে রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ, এটা কি আসলে? রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজটা আসলে কে? রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজটা আসলে কে বলো? কে? কার অ্যাক্রোনিম? রুবিস্কো কার অ্যাক্রোনিম? রুবিস্কো কার অ্যাক্রোনিম? রুবিস্কো তো এই রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজের তো অ্যাক্রোনিম, এটার অ্যাক্রোনিম মানে এটা সহনাম, এটাই তো রুবিস্কো। রুবিস্কো কি এর মধ্যে আছে? নাই, এর কারণেই তো আমি মেসোফিল কোষের মধ্যে করতে পারি নাই। ঠিক আছে, এডিপি মালিক এনজাইমের উপস্থিতিতে বাণিজ্যিক ক্লোরোপ্লাস্টের স্মৃতিচক্র পরিচালনা বিপাকীয় শক্তি এডিপি উৎপাদিত হয়। বলছে আর কি যে এই এনজাইমের প্রভাবে স্মৃতিচক্রটাও চলতে পারে বাণিজ্যিতে যায়। মেসোফিল ক্লোরোপ্লাস্টে প্রচুর স্টার জানা থাকে, কিন্তু মেসোফিল ক্লোরোপ্লাস্টে স্টার জানা থাকে না, এটা মনে রাখার মতো কিছু নাই। রুবিস্কো এনজাইম মেসোফিলে থাকে না, বাণিজ্যিতে থাকে। এই যে এই যে দেখছো, দেখছো বান্ডেলসিতে রুবিস্কো এনজাইম আছে, এই কারণে বান্ডেলসিড কোষের মধ্যে কি ঘটছে বলো? বান্ডেলসিডের মধ্যে যে রুবিস্কো এনজাইম আছে, এই জন্য বান্ডেলসিড কোষের মধ্যে কোনটা ঘটতে পারছে বলো? এই জন্য বান্ডেলসিড কোষের মধ্যে কোনটা ঘটতে পারছে? এই জন্য বান্ডেলসিড কোষের মধ্যে স্মৃতিচক্র ঘটতে পারছে। সিফু উদ্ভিদে আলোক শোষণের প্রায় অনুপস্থিত এবং সহজে শনাক্ত করা যায়, তাই সালোক শোষণের উৎপাদিত শর্করায় অপচয় কম হয়। কারণ আমরা জানি ফটো রেসপিরেশন হইলে সালোক শোষণের হার বা শর্করা উৎপাদন বাড়ে না কমে বলো? আমরা পড়ছিলাম আগের দিন, সিটু চক্র হইলে বা ফটো রেসপিরেশন হইলে সালোক শোষণ উৎপাদন বাড়ে না কমে? সালোক শোষণ উৎপাদন বাড়ে না কমে? অর্থাৎ গ্লুকোজ উৎপাদন বাড়ে না কমে? হ্যাঁ বেটা বাড়ে। কমে। বাড়বে কেন? কমবে। 25% পর্যন্ত কমে, মনে নাই? 25% পর্যন্ত যে কমে যায়, 25% পর্যন্ত যে কমে যায়, মনে নাই? হ্যাঁ, এখন এইখানে যেহেতু হইতেছেই না, সিফুড উদ্ভিদের মধ্যে যেহেতু আলোক শোষণ এভাবে করে হয় না, হইলেও অল্প, এই জন্য এখানে সালোক শোষণ কমার চান্স নাই, গ্লুকোজের অপচয় হওয়া বা সালোক শোষণ উৎপাদন কম হওয়ারও কোনো চান্স নাই। তাহলে সব দিক থেকে চিন্তা করলে, সব দিক থেকে চিন্তা করলে কোন চক্রটা উইন উইন বলো তো? সব দিক থেকে চিন্তা করলে কোন চক্রটা উইন উইন বলো? কোন চক্রটা জিততেছে? কোন চক্রটা জিততেছে বলো? সিফোর চক্র জিততেছে। এই যে অনেক সৃজনশীল প্রশ্ন আছে, সিফোর চক্র জিতবে। দেখো সিফোর চক্রের গুরুত্ব, অনেক উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়াই নিতে পারে, এটা হচ্ছে প্রথম। এখানে যে ফসফেনল পাইরুভিক অ্যাসিডটাকে গ্রহণ করতেছে, সে রাইবোলোস 1,5 বিসফসফেট অপেক্ষাও বেশি অ্যাক্টিভ। আমি স্মৃতি চক্রের মধ্যে রাইবোলোস 1,5 বিসফসফেট দিয়ে প্রথমে কার্বন ডাই অক্সাইডটাকে রিসিভ করছিলাম, আর এখানে রিসিভ করে দিয়েছে কাকে দিয়ে? ফসফেনল পাইরুভিক অ্যাসিড দিয়ে। ফসফেনল পাইরুভিক অ্যাসিডটা বেশি অ্যাক্টিভ। ঠিক আছে, কারণ কি জানো? রাইবোলোস 1,5 বিসফসফেট ছিল, রাইবোলোস 1,5 বিসফসফেট ছিল একটা কিটোন, আর এটা হচ্ছে একটা অ্যাসিড। কিটোনের থেকে অ্যাসিডের পাওয়ারটা বেশি থাকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, মরু উদ্ভিদে পত্ররন্ধ্র আংশিক বন্ধ থাকলেও সিফোর চলতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। মরু উদ্ভিদে অত্যাধিক তাপ, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যেতেছে, তখনও সে চলবে। কার্বন ডাইঅক্সাইড অপেক্ষাকৃত কম ঘনত্বে সিফোর চলতে পারে, তাই কার্বন ডাইঅক্সাইড কম থাকলেও বন্ধ হয় না। সিথি উদ্ভিদে আবার কার্বন ডাইঅক্সাইড কমে গেলে বন্ধ হয়ে যায়। কার্বন যেমন বেশি হয়, কারণ এখানে ফটো রেসপিরেশন হয় না। ক্রাঞ্চ অ্যানাটমির কারণে খাদ্য উৎপাদন ক্ষমতা বেশি এবং অতি সহজে এটি পরিবাহিত হতে পারে। যে ক্রাঞ্চ অ্যানাটমি আছে, যেহেতু সব জায়গায় একই রকমেরই ক্লোরোপ্লাস্ট, একই রকমেরই কোষ সব জায়গায়, এই কারণে সব সহজেই খাবার তৈরি হতে পারবে এবং সরবরাহ হতে পারবে। আর সিথি উদ্ভিদে দুই রকমের, বান্ডল শীত আর স্পঞ্জি, এই সরি প্যালিসেড স্পঞ্জি, এই কারণে খাদ্য উৎপাদনও একটু স্লো হয়, খাদ্য পরিবহনটাও স্লো হয়। তো সব দিক থেকে চিন্তা করলে উইন উইন কে? সব দিক থেকে চিন্তা করলে উইন উইন হচ্ছে আমাদের C3, এই C4। আচ্ছা, এখন আমরা আমরা আজকে এটাকে শেষ করতে পারবো না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমরা পারতেছি না আজকের মধ্যে শেষ করতে, কিন্তু আমরা কিছু প্রশ্ন দেখি। আমাদের আরেকটা ক্লাস লাগবে, আর ওখানে প্রশ্ন তো সলভ করতে হবে, আমরা আরেকটা ক্লাস এমনিও লাগতো আমাদের। টেনশন নাই, আজকে তো বেশি ভিতরে আজকে আর বেশি দিতে যাচ্ছে না, কারণ আমি বুঝছি যে আজকে তোমরা একদম মূর্ছায় আছো সব। আচ্ছা দেখো, ময়মনসিংহ বোর্ড 2021 সালের প্রশ্ন,
ময়মনসিংহ বোর্ড 2021 সালের প্রশ্ন। কি বলছে দেখো, গ্রুপ কিউ আখ, ভুট্টা, মুতা ঘাস, তার মানে C4। গ্রুপ আর আম, ধান, কাঁঠাল, তার মানে C3। এখন দেখো, কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করছে পানি, তৈরি করছে X, অক্সিজেন যেহেতু আসলে X মানে হচ্ছে C6H12O6, তার মানে সালোক সংশ্লেষণ। আর ক্লোরোফিল আছে দেখি তো বোঝা যাচ্ছে সালোক সংশ্লেষণ। ওকে, এটিপি এর পূর্ণরূপ কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। শ্বসন হার বলতে কি বোঝায়? কতটুকু অক্সিজেন দিয়েছে এর ফলে কতটুকু কার্বন ডাই অক্সাইড বের হয়েছে, এটাকে শ্বসন হার বলা যায়, যেভাবে সালোক সংশ্লেষণ হার বের করি আমরা। উদ্দীপকে প্রদর্শিত, এটা এখনই পড়াইনি আমরা, এটা পরে। উদ্দীপকে প্রদর্শিত জৈব রাসায়নিক উদ্দীপকে প্রদর্শিত জৈব রাসায়নিক বিক্রিয়াটির লিমিটিং ফ্যাক্টর। আচ্ছা, লিমিটিং ফ্যাক্টর আছে এখনো পড়াই নেই, লিমিটিং ফ্যাক্টর বাদ, এটা এখনো পড়াই নেই আমি আজকে, নেক্সট দিন পড়াইলেই শেষ। তাহলে মনে রাখো লিমিটিং ফ্যাক্টর থেকে প্রশ্ন আসে, লিমিটিং ফ্যাক্টর থেকে প্রশ্ন আসে, মনে রাখো। উদ্দীপকের বিক্রিয়ায় এক্স উৎপাদনে কিউ ও আর গ্রুপের উদ্ভিদের মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ? কোনটা? কিউ মানে C3 আর কিউ মানে হচ্ছে C4 আর মানে হচ্ছে C3, কোনটি অধিক গুরুত্বপূর্ণ বলো? কোনটি বেশি গুরুত্বপূর্ণ মানে কোনটা বেশি এক্সপার্ট বলো? কোনটা কোনটা কোন গ্রুপটা? কোন গ্রুপটা? কিউ গ্রুপটা। কারণ বর্ণনা করতে পারবা না কেন গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ বর্ণনা করতে পারবা না, কেমন লিখবা? লিখবা যে প্রশ্নটা এইভাবে লিখবা, এখানে এক্স এ উৎপাদন হয় গ্লুকোজ অর্থাৎ শর্করা, এবং এখানে কিউটি হচ্ছে বেসিক্যালি C4 উদ্ভিদ এবং আর বেসিক্যালি C3 উদ্ভিদ। এই উভয়ের মধ্যে C4 উদ্ভিদটি বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে C4 উদ্ভিদের শর্করা তৈরি করার ক্ষমতা বেশি। নিচে পার্থক্য আকারে দেখানো হলো, তারপর পার্থক্য লিখে দিবা, তারপরে পার্থক্য লিখে দিবা C4 উদ্ভিদ আর C3 উদ্ভিদ, এবং লাস্টে একটা কথাই বলবা C4 উদ্ভিদের গুরুত্ব বলবা। এই যে আমরা C4 উদ্ভিদের গুরুত্ব পড়াইছি না, C4 উদ্ভিদের গুরুত্ব বলবা, পার্থক্য না লিখলেও চলবে, C4 উদ্ভিদের গুরুত্ব লিখবা। C4 উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ? কম তাপমাত্রায় করতে পারে, অধিক তাপমাত্রায় করতে পারে, কম কার্বন ডাই অক্সাইড লাগে, ক্রাঞ্জ অ্যানাটমি আছে, উৎপাদন বেশি, এখানে রাইবোলোজ 1/20 থেকে তার ফসফোনিল পাইরুভিক ইয়ার পাওয়ার বেশি, এই ফসফোনিল পাইরুভিক অ্যাসিডের পাওয়ার বেশি বা তার কর্মক্ষমতা বেশি, সবকিছু মিলাই বলে দিবা, ঠিক আছে? এই তাহলে এই ছিল একটা প্রশ্ন। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন দেখি। দেখো, সূর্যের আলো, ধান, আম, জাম থেকে শর্করা, তার মানে C3, আখ, ভুট্টা, মুথা ঘাস মানে C4। শ্বসন কি? হেটেরোমরফিক যৌনক্রম বলতে কি বোঝে? এটা তো এই চ্যাপ্টারের প্রশ্ন না, এটা অন্য চ্যাপ্টারের প্রশ্ন। হেটেরোমরফিক যৌনক্রম কোনটা? এটা আমাদের নগ্নবীজের ক্ষেত্রে প্রযোজ্য। হেটেরোমরফিক যৌনক্রম মানে যেখানে যৌনক্রম দুটো সেম না, টেরিসের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ টেরিডোফাইটার ক্ষেত্রে দেখা যায়, সাইকাসের ক্ষেত্রে আমরা দেখি, অর্থাৎ যৌনক্রম সেম না, অর্থাৎ গ্যামেটোফাইটিক স্পোরোফাইটিক দশা সেম না, গ্যামেটোফাইটিক বড় বা স্পোরোফাইটিক ছোট, বা স্পোরোফাইটিক বড় গ্যামেটোফাইটিক ছোট, এরকম হলে, যেমন সাইকাসের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক কম, স্পোরোফাইটিকই সারা জীবন, এই জন্য এটা হেটেরোমরফিক, এটা লাগবে না। হোমো হইলে সেম, হ্যাঁ। উদ্ভিদ বি উদ্ভিদ গুলো পাতায় সংগঠিত খাদ্য তৈরি প্রক্রিয়া ছক আকারে দেখো। বি উদ্ভিদ কি? বি উদ্ভিদ হচ্ছে সিফুর উদ্ভিদ। সিফুর উদ্ভিদের পাতায় তৈরি খাদ্য প্রক্রিয়া ছক আকারে দেখো, অর্থাৎ কোন প্রক্রিয়া চাইছে বলো? কোন প্রক্রিয়া চাইছে? উদ্ভিদকে বি উদ্ভিদ, বি উদ্ভিদ কি? সিফুর উদ্ভিদ। সিফুর উদ্ভিদের পাতায় সংগঠিত খাদ্য তৈরি প্রক্রিয়া, খাদ্য তৈরি প্রক্রিয়া মানে কি? শর্করা তৈরি প্রক্রিয়া। সিফুর উদ্ভিদ, C4 চক্র চাইছে, পারবো? এনে C4 চক্র চাইছে, ডায়াগ্রাম আকারে দেখাইতে পারছি, আমি যেটা আজকে আঁকাইছি, আমি যেটা আজকে আঁকাইছি, দুটো আঁকাইছি না চিত্র, তুমি যেটা আঁকাও একই চিত্র, তো দুটোই তো একই চিত্র। C4 উদ্ভিদ চাইছে। উদ্ভিদকে এ ও বি গ্রুপভুক্ত উদ্ভিদের মধ্যে কার্বন বীজাণুর ভিত্তিতে সুস্পষ্ট বৈশিষ্ট্য দৃশ্য রয়েছে, অর্থাৎ অর্থাৎ খেয়াল করো, গ্রুপের উদ্ভিদের মধ্যে বৈসাদৃশ্য, তার মানে C3 এবং C4 উদ্ভিদের বৈশিষ্ট্য পার্থক্য চাইছে। যদি বলতো যে গ্রুপের উদ্ভিদের চক্রের মধ্যে পার্থক্য, যেমন C3 আর C4 চক্রের পার্থক্য লেখা লাগতো। দেখো আমরা কিন্তু আজকে দুটো পার্থক্য পড়ছি, C3 চক্র পার্থক্য পড়ছি, C4 চক্রের পার্থক্য পড়ছি। এখানে কার পার্থক্য চাইছে? উদ্ভিদের পার্থক্য চাইছে। খুব সুন্দর করে লিখবা, চিত্রে এটা হচ্ছে C3 উদ্ভিদ, চিত্রে বিটা হচ্ছে C4 উদ্ভিদ। নিম্নে এদের পার্থক্যটি লেখার মাধ্যমে তা চিহ্নিত করা হলো বা বৈশিষ্ট্য করা হলো, তারপর গ্রাফ করে সুন্দর করে পার্থক্য লিখে দিবা, 7টা 8টা ফুল মার্ক পেয়ে যাবা, ফুল মার্ক পাবা, বুঝছি? ধান, কলা, ভুট্টা, আখ একবীজপত্রী উদ্ভিদ হলেও শেষোক্ত উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড বিলীন গতিপথ প্রথম দুটি থেকে ভিন্ন। বলছে কি ধান আর কলা এটা হচ্ছে C3, ভুট্টা আর হচ্ছে C4, এটাই বলছে আর কি।
প্রশোধন কি? পানি বের হয়ে যাওয়া। ফটোফসফোরিলেশন বলতে কি বুঝো? আলোর উপস্থিতিতে পানি ভাঙার মাধ্যমে এটিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির প্রক্রিয়াটাকে ফটোফসফোরিলেশন বলা হয়। এটা আলোক নির্ভর পর্যায়ে হয় ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে। উদ্দীপক উল্লিখিত প্রথম উদ্ভিদ দ্বয়ের কার্বন বিজনন গতিপথটি লেখাও। প্রথম উদ্ভিদ মানে কি? ধানার কলা। মানে কোন চক্র যাইছে বলো? ধানকলা কি? C3 উদ্ভিদ। তাহলে এখানে বলছে যে কিসের মাধ্যমে দেখাও? রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তার মানে C3 চক্রের গতিপথ চাইছে। তাহলে যেখানে বলেই দিছে যে লেখচিত্রের সাহায্যে দেখাও, তাহলে তোমার কি এখানে বর্ণনা করা দরকার? অনেকে জিজ্ঞাসা করেছে বর্ণনা করবো কিনা, বর্ণনা করবে না। এখানে বলেই দিছে লেখচিত্রের মাধ্যমে দেখাও। উদ্ভিদের শেষোক্ত উদ্ভিদের শর্করা উৎপাদন ক্ষমতা প্রথম উদ্ভিদের চাইতে বেশি, বিশ্লেষণ করো। বলছে যে C4 উদ্ভিদের শর্করা উৎপাদন ক্ষমতা C3 থেকে বেশি। পারবো না বলতে ভাই। পার্থক্য লিখবা, তারপর C4 উদ্ভিদ কেন উন্নত লিখবা, হয়ে গেল, শেষ, খতম, টাটা। দেখো, খেয়াল করো, এম আর এন, এম একটা পদ, এন একটা পদ। এম এর মধ্যে লেখা আছে রাইবোলোজ বিসফসফেট, সেখান থেকে 3 কার্বন মিশ্র যৌগ, তার মানে C3। আর এর মধ্যে বলছে ফসফেনল পাইরুভিক অ্যাসিড, এখান থেকে 4 কার্বন মিশ্র যৌগ, মানে C4। ইজি উদ্দীপক। শ্বসন কি? নিষ্ক্রিয় পরিশোষণ কি? নিষ্ক্রিয় পরিশোষণ আমরা এখনো পড়ি নাই। উদ্দীপকে বর্ণিত এম পথের মাধ্যমে গ্লুকোজ সৃষ্টির ধাপ, এম কি? C3। ওই আগের প্রশ্নই, C3 উত্তর, আগের প্রশ্ন। উদ্দীপকে বর্ণিত এম ও এন পথের পার্থক্য বিশ্লেষণ করে। এখানে পথের পার্থক্য, তার মানে কি? গাছের পার্থক্য চাইছে না চক্রের পার্থক্য চাইছে? বলো, এটা কার পার্থক্য চাইছে? গাছের পার্থক্য চাইছে না চক্রের পার্থক্য চাইছে? চক্রের পার্থক্য চাইছে। পারবা না? শেষ, খালি চক্রের পার্থক্য লিখে দেবা, ফুল মার্ক। আনা বানা কিচ্ছু লেখা দরকার নেই, খালি চক্র, খালি চক্র, যে লিস্টটা লাস্টে পড়াইছি ওইটা। তাহলে কি বুঝছো এই পুরো টপিকের মধ্যে কি গুরুত্বপূর্ণ? স্মৃতি চক্র C4 চক্র আঁকানো শিখতে হবে, স্মৃতি চক্র C4 চক্রের পার্থক্য শিখতে হবে, গাছের পার্থক্য শিখতে হবে। এই থেকেই সব আনসার করবা, ঠিক আছে? ওকে, ঢাকা বোর্ডের প্রশ্ন ছিল এটা। ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ একটা প্রশ্ন দেখি। রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছে এবং 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়েছে, ডিতে। নিষ্ক্রিয় পরিশোষণ কি আমরা এখনো পড়ি নাই। হিল বিক্রিয়া কি বলতে? হিল বিক্রিয়া মনে আছে? রবিন হিল কি করছিল? অজৈব জারক ব্যবহার করছিল। অজৈব জারক ব্যবহার করার মাধ্যমে কার্বন আসলে অক্সিজেন আসলে উৎসটা কি? পানি, এটা প্রমাণ করছিল। উদ্দীপকের ডি জৈব রাসায়নিক পদার্থ তৈরির পদ্ধতি। ডি ডি জৈব রাসায়নিক জৈব ডি জৈব রাসায়নিক পদার্থ তৈরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডি বলতে এখানে গ্লুকোজকে ইন্ডিকেট করছে, ডি বলতে অর্থাৎ গ্লুকোজ তৈরি। মানে মেন কথা হচ্ছে স্মৃতি চক্র চাইছে, সহজ কথা হচ্ছে স্মৃতি চক্র চাইছে, শেষ। উদ্দীপকের জৈব রাসায়নিক পদার্থ তৈরিতে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া জড়িত তার গুরুত্ব বিশ্লেষণ করো। গ্লুকোজ তৈরিতে যে প্রক্রিয়া আছে তার গুরুত্ব মানে কি? মেন কথা সালোক সংশ্লেষণের গুরুত্ব দিয়েছে। এটা তো আরো ডালভাত প্রশ্ন, সামাজিক বিজ্ঞানের প্রশ্ন। যে এক্সাম গুলো হয়েছে সেগুলো দেওয়া যাবে। biomission.net ওয়েবসাইটে যাবা, biomission.net দেখাই দিচ্ছি, গুগলে যাবা। আচ্ছা, গুগলে যায় বায়োমিশন লিখবা, BIOMISSION, শুধু বায়োমিশন লিখবা, শুধু বায়োমিশন লেখার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে। তোমরা বায়োমিশন 24 লিখা কোর্স পাইছিলা, এটা হচ্ছে অপার্স ক্লাসরুম, অপার ভাইয়ের দোকান। এখানে না, এই যে বায়োমিশনে যাবা, বায়োমিশন ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে যায় অল এক্সামে যাবা, অল এক্সাম, এই যে কোন সাইকেলে কোন এক্সাম নেওয়া হয়েছে সব এখানে দেওয়া আছে, কোন সাইকেলে কোন এক্সাম নেওয়া হয়েছে সব এখানে দেওয়া আছে, এখান থেকে দিয়ে দিতে পারবা। এটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি সবার জন্য। আসো পরের প্রশ্ন একটা দেখি। গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন করছে, এটা তো শ্বসন, এটা ভুল। কার্বন ডাই অক্সাইডের সাথে পানি, গ্লুকোজ, ওকে। প্লাজমিড কি? ব্যাকটেরিয়ার দেহে নিজস্ব ডিএনএ ব্যতীত অতিরিক্ত যে ডিএনএ থাকে এটা প্লাজমিড বলে। দেখো, নগ্ন বিজয় একটা বহুপতিসম উভলিঙ্গ, পুষ্পপুর 2 থেকে 3টা, পুষ্পপুর 2 থেকে 3টা, পুংস্তবক 3টা, গর্ভাশয় একটা অধিগর্ভ। ধানের পুষ্প প্রতীক এটা।
ধানের পুষ্প সংকেত। হ্যাঁ জবা না, ট্রাইমেরাস ফুল রে ভাই, ট্রাইমেরাস ফুল। জবা হলে পেন্টামেরাস হইতো, সব ভুলে খাই ফেলছে, সব ভুলে খাই ফেলছে একটা জবা। এটা ট্রাইমেরাস ফুল, তিন তিন দেখতে পারতেছি, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। ধান, এটা ব্যাখ্যা করতে বলছে, ব্যাখ্যা তো করেই দিলাম। উদ্দীপকের ক্ষেত্রে সীমা নির্ধারণকারী প্রভাবক, লিমিটিং ফ্যাক্টর, লিমিটিং ফ্যাক্টর আমরা পড়াই নেই। সীমা নির্ধারক, লিমিটিং ফ্যাক্টর। উদ্দীপকের প্রকৃতি মানব জীবনের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ? ভাই সামাজিক বিজ্ঞান। খেলা সংশোধন কিভাবে গুরুত্বপূর্ণ? সামাজিক বিজ্ঞান। এটা শ্বসনের প্রশ্ন। শ্বসনের প্রশ্ন লাস্টেরটা খেয়াল করো। উদ্ভিদের সবুজ অংশে যে বিক্রিয়ায় এইচ উৎপন্ন হয় তার গুরুত্ব। এইচ বলতে গ্লুকোজকে বুঝাইছে। দেখো প্রশ্নটা কেমনে পেঁচাইছে। এইচ মানে গ্লুকোজ, অক্সিজেন দ্বারা জারিত হয়ে এটিপি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, তার মানে এটা শ্বসনের বিক্রিয়া। সক্রিয় শোষণ কি আমরা এখনো পড়ি নাই। জীবন্ত জীবাশ্ম কি সাইকাসের ক্ষেত্রে পড়ছি। কোষের সাইটোপ্লাজমে উদ্দীপকে উল্লিখিত এই যৌগটি থেকে কার্বন বিশিষ্ট যৌগ ধাপ তৈরি হলো, অর্থাৎ গ্লাইকোলাইসিস কে, যেটা আমরা এখনো পড়ি নাই, শ্বসনে আমরা জানি। কিন্তু উদ্ভিদের সবুজ অংশে যে বিক্রিয়ায় এইচ উৎপন্ন হয় তার গুরুত্ব। উদ্ভিদের সবুজ অংশ বলতে ক্লোরোপ্লাস্টকে বুঝাইছে। যে বিক্রিয়ায় এইচ উৎপন্ন হয়, এইচ মানে কি গ্লুকোজ, তার মানে কি গ্লুকোজ উৎপাদন, তার গুরুত্ব বিশ্লেষণ করো। উদ্ভিদের সবুজ অংশে যে বিক্রিয়ায় অর্থাৎ সালোক সংশ্লেষণের গুরুত্ব হয়েছে, সালোক সংশ্লেষণের গুরুত্ব হয়েছে। আজকের ক্লাসে কেমন লাগলো অবশ্যই আজকের ক্লাসের নোট সহ বায়ো মিশনে আপলোড করবা। বায়ো মিশনে তোমার নোট আপলোড করে, গতকালকে ক্লাসে কেউ নোট আপলোড করে নাই, এত কষ্ট করে পড়াইলাম, এমসিকিউ সলভ করে দিলাম, নোট আপলোড করে না। আচ্ছা দেখো আরেকটা প্রশ্ন। পানি জীব ই, গ্যাস ছাড়ছে জীব এফ, সেটা গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে। আচ্ছা খেয়াল করো, জীব ই যেহেতু পানি নিচে সূর্য নিচে, তার মানে সে গাছ, গাছ ছাড়বে কে? অক্সিজেন ছাড়বে, সে অক্সিজেন সে নিবে এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়বে। তাহলে এখানে সালোক সংশ্লেষণ হয়েছে, এখানে শ্বসন হয়েছে, এবং শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। আর জিবি গ্যাস যেটা ছাড়ে এটা হচ্ছে অক্সিজেন, এখানে সালোক সংশ্লেষণ, এখানে শ্বসন। স্টোমাটা কি পত্ররন্ধ্র? লিমিটিং ফ্যাক্টর বলতে কিছু আছে? আমি একটু বলেই দিই, লিমিটিং ফ্যাক্টরটা বারবার আসতেছে। লিমিটিং ফ্যাক্টর হচ্ছে এমন কিছু উপাদান যেগুলা একটা বিক্রিয়াকে লিমিট করে দেয়, যেগুলো একটা বিক্রিয়াকে কি করে লিমিট করে দেয়। ল অফ মিনিমাম, ল অফ মিনিমাম সেটা কি? তাপমাত্রা, আলোর তীব্রতা, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। তাপমাত্রা, আলোক তীব্রতা এবং কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব সালোক সংশ্লেষণকে নিয়ন্ত্রণ করে। কি কি? তাপমাত্রা, আলোক তীব্রতা এবং সালোক সংশ্লেষণের ঘনত্ব, এইগুলা বিক্রিয়াকে লিমিট করে দেয়, সালোক সংশ্লেষণকে নিয়ন্ত্রণ করে। এগুলো লিমিটিং ফ্যাক্টর। আমি নেক্সট দিন পড়াবো এটা, লিমিটিং ফ্যাক্টর নিয়ে অনেক আলোচনা আছে। তোমাদের বইয়ে লিমিটিং ফ্যাক্টর তেমন কিছু বলে নাই এবং টিচাররা কেন জানি এটা পড়ায়ও না, বাট আমি পড়াই দিব পুরোপুরি। উদ্দীপকে উৎপন্ন গ্যাসের উৎস ব্যাখ্যা করো। এই যে এই গ্যাসের উৎস, উৎস মানে অক্সিজেন। দেখছো কেমন প্রশ্ন? বলো তো এটা কি দিয়ে আনসার করবা। উদ্দীপকে উল্লিখিত গ্যাসটা হচ্ছে অক্সিজেন, যেটা পানি গ্রহণ করতেছে। বলছে এই গ্যাসের উৎস ব্যাখ্যা করো। বলো তো আসলে আনসারটা কি চাইছে, কি আনসার চাইছে এখানে? উফ, এত চুলকাচ্ছে চোখের মধ্যে আমার। কি চাইছে আসলে আনসারে? বলো তো দেখি, কার মাথায় খেলে এটা? কি চাইছে? কি কারোর মাথায় খেলে না? অক্সিজেনের উৎস কে? অক্সিজেন কার কাছ থেকে তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড থেকে। এই আমার ছাগল পাগলেরা, এই আমার ছাগল পাগল বাচ্চারা, অক্সিজেন, এটা অক্সিজেন, অক্সিজেন তো ত্যাগ করো। অক্সিজেন কার কাছ থেকে তৈরি হয়? পানি থেকে তৈরি হয়। এইটাই, এইটাই ব্যাখ্যা করতে বলছে। তাহলে রবিন হিল, ভ্যান নিল, রুবেন কামেন। খেলা বুঝছো কোন জায়গার প্রশ্ন এটা? রবিন হিল, ভ্যান নিল, রুবেন কামেন। ক্লিয়ার? উদ্দীপকে ই ও এফ জীবে সংঘটিত প্রক্রিয়ার তুলনা করো। আচ্ছা, সালোক সংশ্লেষণ এবং শ্বসনের পার্থক্য, এটা তো আমরা সেই প্রথম অধ্যায়েও পড়ে আসছি। মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের পার্থক্য পড়ে আসছি না? ওটা এখন সালোক সংশ্লেষণ শ্বসনের পার্থক্য বানাবা। এটা কি আমার বলার দরকার আছে? পার্থক্য না, এই হ্যাঁ পার্থক্য, সালোক সংশ্লেষণ শ্বসনের পার্থক্য কি আমার বলে দেওয়ার দরকার আছে কোনো? নাকি পারবা না? জাস্ট একটা কোশ্চেন ব্যাংক বের করে, একটা টেস্ট পেপার বের করে সুন্দর করে লেখা আছে, এটা আমার বলে দেওয়ার থেকে জাস্ট একটা টেস্ট পেপার মেডিজি বের করে সুন্দর করে গুছায় লেখা আছে। তুমি তোমার নিজের ভাষায় লিখবা, কেন গাইড পড়বা? কেন আমার মতো করে লিখে দিতে হবে? শেষ। আরো অনেক প্রশ্ন সালোক সংশ্লেষণ থেকে আসছে।
আমরা এটা বুঝলাম যে আলোক নিরপেক্ষ অধ্যায় থেকে আমাদের কি জানতে হবে, আলোক নিরপেক্ষ অধ্যায় থেকে আমাদের জানতে হবে মূলত, আলোক নিরপেক্ষ অধ্যায় থেকে আমাদের মূলত জানতে হবে C3 চক্র এবং C4 চক্র একদম টিটিএম টনটনা মুখস্থ, এবং C3 চক্র C4 চক্রের পার্থক্য, C3 উদ্ভিদ C4 উদ্ভিদের পার্থক্য, C4 উদ্ভিদের গুরুত্ব, খতম। ঠিক আছে, কি আর কোনো চিন্তা আছে ভাইয়া কেমনে প্রশ্ন আনসার করব, ভাই এভাবে বললে কি মার্ক পাবো, ভাইয়া এত ডিপে চাইতেছি বুঝতেছি না ভাই। তোমাদের পরীক্ষার জন্য কতটুকু লাগবে এটা হচ্ছে এইটুকু এইটুকু এইটুকু, পরীক্ষার জন্য যা লাগবে এটা হচ্ছে এইটুকু, ওটা আমি জানি তোমাদের পড়াই দিতে পারি। পরীক্ষার পাস করানোর জন্য চাইলে এতদিন তোমার শালা সমস্ত শোষণ সব শেষ হয়ে যেত। 7টা ক্লাস নিয়ে ফেলছি না, 7টা না 8টা ক্লাস, কয় নাম্বার ক্লাস চলে আজকে উদ্ভিদ সাহিত্যের? 7 নাম্বার মনে হয়। এতদিনে উদ্ভিদ সাহিত্য তো শেষ হয়ে যেত সব, তাও শেষ হয় নাই, কেবলমাত্র শালা সংশোধন শেষ পর্যায়ে। এখনো চলবে, শ্বসন চলবে 3টা ক্লাস, উদ্ভিদ খনিজ লবণ প্রয়োজন চলবে 1টা ক্লাস, মানে আরো 4টা ক্লাস, 4টা বা 5টা ক্লাস এখনো লাগবে। কেন? কারণ যাতে করে তুমি রিয়েলাইজ করতে পারো যে আসলে কেমনে হচ্ছে ঘটনাটা। এমন যদি হইতো যে আমাদের এই ফলে অনেক সময় চলে যেতেছে, 2 বছর পার হয়ে যেতেছে, তাও শেষ হইতে পারতেছি না, তাহলে ওটা আলাদা ব্যাপার ছিল যে ভাই তো পড়ায় যাচ্ছে, সিলেবাস শেষ হচ্ছে না। তো আমরা তো আগায় আছি রে ভাই, আমরা আগাইছি, ওইদিকে আমাদের সাইকেল 4 সেটাও আগাচ্ছে, একদম জোর সোরে আগাচ্ছে। তো ক্ষতি কি? যারা বলে যে ভাইয়া ইন্টারের সময় কম, এই কম সময়ের মধ্যে এত গভীরে ঢুকে পড়া যাবে না ভাইয়া, এগুলো ঠাড়ায় পিড়াইতে ইচ্ছা করে, এগুলো ঠাড়ায় পিড়াইতে ইচ্ছা করে এগুলো আমার। ঠিক আছে, আমরা কেমনে করতেছি, আমরা কেমনে করতেছি আমাদের মতো ডিটেলসে, অনেস্টলি তুমি বলতো এত ডিটেলসে কোথাও পড়াবে, কোথাও আসে এত ডিটেলসে পড়ায়, এমন কোন জায়গা আছে কিনা এত ডিটেলসে পড়ায়? আমরা কেমনে করতেছি? আমাদের কি 2 বছরের জায়গায় 5 বছর লাগতেছে? 2 বছরের জায়গায় 5 বছর তো আমাদের লাগতেছে না। আমরা মার্চ মাসে শুরু করছিলাম, এপ্রিল মে জুন জুলাই আগস্ট, 5 মাস চলে আমাদের, 5 মাস চলে। 5 মাসে আমরা 8টা অধ্যায় শেষ করে রাখছি, আর এখানে প্যারালালি 2টা অধ্যায় চলতেছে, এই 2 একসাথে শেষ হলে 10টা অধ্যায় শেষ হয়ে যাবে, 10টা অধ্যায় শেষ হয়ে যাবে, মানে অলমোস্ট 6 মাসে আমাদের 10টা অধ্যায় শেষ হয়ে যাবে, আর বাকি থাকবে 4টা, মানে 8 মাসে শেষ, 8 মাসে শর্ট সিলেবাস শেষ। আর তারা কিনা 14 মানে 20 মাসে তারা পারবে না। যারা পারে না, যারা এগুলো বলে তারা কোনো কালেই পারবে না, এদিকে তুমি 2 বছর থেকে যদি 5 বছরও দাও তারা পড়বে না, আর যারা পড়া তারা এই সময়ের মধ্যে বের করে ফেলতে পারবে। ওকে, তো এর কি কথাবার্তা, আজকে আর বাড়াইলাম না ক্লাস, বাড়ি কাজ দিও, ক্লাস কেমন লাগলো জানাও বাই মিশনে। তোমরা যদি জানাও স্টুডেন্টদেরকে, তোমরা যদি নোটগুলো দাও, প্রথমত তোমাদের নোট করে তোমাদের পড়াটা একটু ডেভেলপ হবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা যে এত সুন্দর সুন্দর নোট করতেছো, এই নোট দেখে অন্যরা অনুপ্রাণিত হবে, অন্যরা ইন্সপায়ার্ড হবে, অন্যদের উপকার হবে, এবং তারাও শুভ্র ভাইয়ের ব্যাচ সম্পর্কে জানবে। তোমরা বলো না যে ভাইয়া আপনাকে যখন অন্যকে অনেক কিছু বলে, উল্টাপাল্টা বলে, তখন খুব রাগ লাগে। রাগ দরকার থাকে, তোমরা তোমাদের কাজ দিয়ে দেখায় দাও, তোমরা দেখাও যে তোমরা শুভ্র ভাইয়ের কাছ থেকে কি শিখতেছো। অন্য একজন আমাকে গালি দিল, তুমি তাকে গালি দিবা না, দরকার নাই। আমি জানি আমার হেটার্সের অভাব নাই ভাই, আমার অনলাইনে হেটার্সের অভাব নাই। কেন হেটার্সের অভাব নাই জানো? বলতো আমার হেটার্সের কেন অভাব নাই? আমি যে কাজ করতেছি, এই কাজ অন্য কেউ করতে গেলে বুকে কলিজা থাকা লাগবে, কলিজা ছাড়া এইভাবে করা সম্ভব না। এইসব বাইরে যায় যে বন জঙ্গলে ঘুরে ঘুরে এত ডিটেলসে পড়ানো, ঠিক আছে, সবাই তো চায় শর্টে শেষ করার জন্য, ভিতরে কিন্তু ঢুকতে চায় না। তো এই জন্য আমার হেটার্সের অভাব নেই, কারণ আমি ভালো কাজ করতেছি। আর ভাই আমাদের জাতীয় খেলা হচ্ছে কাবাডি, আমাদের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। কেন জানো? কাবাডি যেরকম টাইনা হেঁচকায় ধরে রাখে, একদম পারফেক্ট জাতীয় খেলা আমাদের। আমাদের বাংলাদেশেও কেউ যদি উপরে উঠতে চায় টাইনা হেঁচকায় ধরে রাখে। আমি এটা ভালো কিছু করতে যাচ্ছি, স্বাভাবিক আমার হেটার্স অনেক বেশি তৈরি হবে। আর মনে রাখবো, যখন তোমার অনেক বেশি হেটার্স হবে, তখন বুঝবা তুমি ভালো কিছু করতেছো, তুমি তুমি ভিন্ন ধর্মী কিছু করতেছো। এই পর্যন্ত পৃথিবীতে যত যত আবিষ্কার হয়েছে, এই পর্যন্ত পৃথিবীতে যত যত আবিষ্কার হয়েছে, সব কিন্তু পাগলকে দিয়েই হয়েছে, যা একটু ভিন্নভাবে চিন্তা করছে। ঠিক আছে, তো এই জন্য আমার টার্গেট হচ্ছে এই ভিন্নভাবেই কাজ করা। তোমরা এগুলো দেখা মন খারাপের কিছু নাই, গালি দেওয়ারও প্রয়োজন নাই, কোনো আনসার দেওয়ারও প্রয়োজন নাই। তোমরা বায়োমিশন গ্রুপ তোমাদেরকে দিচ্ছে, বায়োমিশন গ্রুপে তোমাদের ভাইয়া তোমার জন্য এত কষ্ট করতেছে না, আমার চোখটা ভিতরে কামড়াইতেছে, ডান চোখটা কামড়াইতেছে ভিতরে, ঠিক আছে, তারপরও ক্লাস নিচ্ছে তোমাদের জন্য। তোমাদের জন্য তোমাদের ভাইয়া এত কিছু করতেছে, কষ্ট করতেছে, তোমরা কি করো? তোমরা জাস্ট এই মেসেজটা অন্যদেরকে দাও, তোমরা বায়োমিশন গ্রুপ, আর কোথাও দাও না, বায়োমিশন গ্রুপ, বায়োমিশন গ্রুপে এই মেসেজটাই তোমরা দাও, সেটা পোস্টে হোক সেটা কমেন্টে হোক, সারাদিন আবার বায়োমিশন গ্রুপের মধ্যে পুরো থাকার দরকার নাই, এই মেসেজটাই তোমরা দিয়ে দাও শুভ্র ভাই কিভাবে পড়ায়। আরেকটা জিনিস, আমি আমার ইউটিউবে কন্টেন্ট গুলাকে একটু
মানে আপডেট করব, মানে ইউটিউবে আমার সেই 40 ডেজ বায়োমিশনের কন্টেন্ট গুলো অনেক পুরাতন হয়ে গেছে। এইখানে আমি যেরকম ডিপে পড়াই ওখানে কিন্তু অত ডিপে পড়াই না, এই জন্য একটু আপডেট করবো। ওকে, তো এই আর কি কথাবার্তা। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তাহলে আর আগাইলাম না, একটু রেস্ট নেই। তাও 1.5 ঘন্টা হয়ে গেছে ক্লাসের, একটু রেস্ট নেই, চোখটা একটু বিশ্রাম দিই, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো আশা করতেছি। কাল কাল পরশুর মধ্যেই চোখে ড্রপ দিচ্ছি, তো সুস্থ হয়ে যাব। তো কালকে কিন্তু তোমাদের ক্লাস আছে ইয়াতে, এই সাইকেল 4-এ। সাইকেল 4-এ কিন্তু কালকে তোমাদের ক্লাস আছে। ঠিক আছে, সন্ধ্যা 7:30টায়। আল্লাহ হাফেজ। সেল কেমিস্ট্রির কথা, হ্যাঁ মনে আছে ভাই।